19 জন আছি আমরা। আচ্ছা, আলামিন আছেন আপনি? জন আছি আমরা। হ্যাঁ, হ্যালো ভাইয়া। আচ্ছা, হচ্ছে যে আলামিন কয়েকজনের আছেন নাকি আপনি? জয়েন হচ্ছে না। না, জয়েন হবে। মানে যারা জয়েন রিকোয়েস্ট দিচ্ছে হয়তো লেট করে আসতেছে। আমার এখানে আমার স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছি সবাইকে আমি জয়েন দিয়ে দিছি অলরেডি। আচ্ছা, তো আলামিন কি একটা লিংক শেয়ার করলো নাকি আমাদের সাথে? আলামিন, এটা কি লাইভ লিংক? জন আছি আমরা, লাইভ হ্যাঁ, হ্যালো স্ট্রিমিং হচ্ছে। ভাইয়া। আচ্ছা, হচ্ছে যে আলামিন কয়েকজনের আছেন নাকি আপনি? জয়েন হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না জয়েন হবে। মানে যারা জয়েন রিকোয়েস্ট দিচ্ছে হয়তো লেট করে আসছে। ওকে, আমার এখানে আমার স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছি সবাইকে আমি জয়েন দিয়ে দিছি। আমরা দেখতে পাচ্ছি সেখানে। আচ্ছা, তো আলামিন কি একটা লিংক শেয়ার করলো নাকি আমাদের সাথে? ওকে, গ্রেট। তো যারা আলামিন, এটা কি লাইভ লিংক? জন আছি আমরা, লাইভ হ্যালো স্ট্রিমিং হচ্ছে। ভাইয়া। আচ্ছা, হচ্ছে যে আলামিন কয়েকজনের আছেন নাকি আপনি? জয়েন হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না জয়েন হবে। মানে যারা জয়েন রিকোয়েস্ট দিচ্ছে হয়তো আচ্ছা লেট করে আসছে। ওকে, আমার এখানে আমার স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছি সবাইকে আমি জয়েন দিয়ে দিছি। আমরা দেখতে পাচ্ছি সেখানে। এখন যারা আছি আমরা সবাই একটু আলামিন কি একটা লিংক শেয়ার করলো নাকি আমাদের সাথে? জাস্ট দু একজনের সাথে একটু কথা বলে নিচ্ছি। তো যারা আমাদের সিআর, এটা কি লাইভ লিংক? আছেন সিআর, লাইভ হ্যালো স্ট্রিমিং হচ্ছে। ভাইয়া। আচ্ছা, হচ্ছে যে আলামিন কয়েকজনের আছেন নাকি আপনি? জয়েন হচ্ছে না। আনিকা না জয়েন হবে। মানে যারা জয়েন রিকোয়েস্ট দিচ্ছে হয়তো আলামিন, হ্যাঁ। জি ভাইয়া আচ্ছা, আছি। আর মমিতা ওকে, আমার এখানে আমি এখন দেখতে পাচ্ছি সবাইকে আমি জয়েন দিয়ে দিছি। আমরা দেখতে পাচ্ছি সবাইকে শুনতে পাচ্ছি। আলামিন আপনার স্ক্রিনটা একটু আলামিন কি একটা লিংক শেয়ার করলো নাকি আমাদের সাথে? জাস্ট দু একজনের সাথে একটু কথা বলে নিচ্ছি। তো যারা আমাদের সিআর, এটা কি লাইভ লিংক? আছেন সিআর, লাইভ লাইভ স্ট্রিমিংটা আপনারা যারা দেখতেছেন সবগুলো অফ করে রাখেন, কারণ আমরা এখন শুধু ক্লাসে দেখবো। হ্যাঁ, শুনতে পাচ্ছি আলামিন। আলামিন শুনতে? হ্যাঁ, হ্যাঁ, লাইভে সাউন্ড সাউন্ড আছে, হচ্ছে? শোনা যাচ্ছে। সবকিছু হ্যালো, ঠিকঠাক আছে। সাউন্ড আছে? হ্যাঁ সব ভাইয়া শুনতে ঠিকঠাক আছে? পাচ্ছেন? ভাই আমি আশিক বলছি। এভরিথিং ইজ ওকে? জি আশিক, হ্যালো। এভরিথিং ইজ ওকে? ও হ্যাঁ ভাইয়া, ওই যে আমি আপনাকে গতকাল, হ্যাঁ গত রাতে মনে হয় আমি আপনাকে টেক্সট করেছিলাম যে তৌহিদুল নামে এক ছেলেকে অ্যাড করার জন্য। তো উনাকে আমি লিংক দিয়েছি, উনি অলরেডি আমাদের সাথে জয়েন হয়েছে। ঠিক আছে, তো আপনি ওই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট অ্যাড করে দিয়েন। হ্যাঁ উনি কি আমার সাথে কথা বলছে? হ্যাঁ, উনি আপনাকে কল করছিল, বাট আপনি মানে কল কেটে দিয়েছিলেন, হয়তো আপনি বিজি ছিলেন। জি, তাহলে আপনি ওনাকে কিভাবে লিংকটা দিলেন? এটা তো ঠিক হয় নাই। ও আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে যে আমি ভাবলাম যে আমাদের গ্রুপে অ্যাড হোক, দেন হয়তো কথা হবে, মানে আপনি বিজি ছিলেন তো এই না, জন্য এভাবে তো বলছিলাম। এভাবে করা যাবে না। আমি হচ্ছে তাকে যদি ম্যানুয়ালি সিলেক্ট করা হয় তাহলে হ্যাঁ তার হ্যাঁ, ও ডাটাটা কোর্সের আউটলাইনে যাবে। যারা উপর থেকে দেখাশোনা করতেছেন তাদের কাছে ডাটাটা যাবে। তারপর ও সে গ্রুপে অ্যাসাইন করতে পারবে। আমি তো তার ইন্টারভিউ নেইনি। আমি হয়তো ও ব্যস্ত ছিলাম, আচ্ছা যার আচ্ছা, কারণে পরবর্তীতে হয়তো আর ফোন ব্যাক করা হয়নি। ও হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রুপে কিন্তু অনেক মেম্বার আছে। আমাদের প্রায় 40 জনের কাছাকাছি আছে, কিন্তু আমাদের অ্যাক্টিভিটিটা কই? আমি আজকে এই অ্যাকশনটা নিব। সিআর, হুম। আপনারা থাকবেন, সহযোগিতা করবেন জি ক্লাসের পর। ভাইয়া। ভাইয়া হ্যাঁ, হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আপনি জি আপনি ভাইয়া একটা আছি। দেখতেছি ওরা হচ্ছে ভাই আসে না ক্লাসে, ওরা বলে যে সমস্যা আছে, কয়েকদিন পর থেকে আসবে। আর কোনো ভাইয়া সমস্যা দেবাশিস দেখা হবে না। কুমার, দেবাশিস ভাইয়া কুমার একেবারে হচ্ছে অ্যাক্টিভ না। লাবণ্য আক্তার, তারপরে হচ্ছে আরো কয়েকজন আছে। ভাইয়া জি আপনাকে জি, একটা আমি কথা বুঝতে বলি। হচ্ছে যে পেরেছি। ভাই আপনি দেখবেন যে লাস্টে 61 নাম্বার হচ্ছে যে রুকাইয়া নাম, উনি নাকি ক্লাস করবে না। হ্যাঁ, উনি হয়তো নিজেই লিভ নিয়েছে। আচ্ছা, না যাই না হোক, ভাইয়া, দেবাশিস উনি লিভ কুমারের নেয়। কোনো পাত্তা নাই। ভাইয়া উনি লিভ নেয়নি, উনি আছে এখন আমাদের গ্রুপে। লাস্টে 61 নাম্বার। আচ্ছা আচ্ছা, আমি সিআর। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি ওকে ওনাকে ওকে লিভ নিতে বলছি। উনি অলরেডি লিভ নিছে। ওকে। আচ্ছা, আমি ক্লাসের সিআরদের সাথে ক্লাসের পর হয়তো কোনো এক সময় মিটিং এ বসবো আজকে রাতে। তো জি আপনারা থাকবেন, আমি তাদেরকে সিআরদেরকে জি ভাইয়া। নোটিফাই করব এবং আজকে আহ, একটা অ্যাকশন নিব। দেখব কয়জন আমাদের সাথে আছে, কয়জন থাকতেছে না। আমরা ক্লাসে আজকে কিছুক্ষণ পর পর স্ক্রিনশট নিবেন, আচ্ছা দেখবেন ভাই, আমি নিবো কয়জন এখন। আছে। হ্যাঁ, কয়জন আছে কয়জন থাকতেছে না, এটার উপর একটু দেখবেন আপনি। যারা থাকবে না তাদের সবাইকে আমরা পার্সোনালি নক করব এবং আহ, এটার জবাবদিহিতা করতে হবে।
কারণ আমাদের এখানে 40 জনের মতো মেম্বার, সেখান থেকে 20 জন অ্যাক্টিভ আছে, এভাবে হবে না। আমার সকালের ব্যাচে 31 জন মেম্বার, সেখান থেকে প্রায় 28 জন ক্লাসে প্রেজেন্ট থাকে সবসময়। 28 জন, 27 জন, 26 জন এরকম প্রেজেন্ট থাকে। সো আমরা 40 জন থেকে কি করতেছি, এখানে 40 জন থেকে আমরা 20 জন অ্যাক্টিভ থাকি, এটা তো হচ্ছে না। ঠিক পাচ্ছি। এটা অ্যাকশন নিব আমরা। আলামিন, আপনি আমার স্ক্রিনটা প্রেজেন্ট করে নেন, পিন করে নেন। আমরা ক্লাস শুরু করব। জি ভাই, আপনার স্ক্রিন হয়তো প্রিন্ট করে নিয়েছি। ওকে ওকে, সো ক্লাসের ফার্স্ট পার্ট, আজকে ক্লাসের ফার্স্ট পার্ট আমাদের সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট চেকিং। যারা গত ক্লাসে অ্যাসাইনমেন্ট দিয়েছেন, আমি অ্যাসাইনমেন্ট একবার দেখেছি, তারপরে হচ্ছে আবার দেখে নিচ্ছি সবারটা। আর এবং ভাইয়া কে কে দেয় নাই সেইটা আছে একটু লিস্ট 23 জন করছি আর কি। হচ্ছে ভাইয়া হচ্ছে আচ্ছা, দিছে। সেই লিস্টটা আমরা করব। ভাইয়া যারা দেয়নি ওরা হচ্ছে অনেকে আসে না, আর হচ্ছে কন্টিনিউ হচ্ছে আসে না আর কি, থাকে না আর কি আপনাদের সাথে। আচ্ছা, দেখতেছি, আমরা দেখব। এটা আমাদের গ্রুপ, তাই না? জি ভাইয়া। অষ্টআশিটা কমেন্ট, হিউজ। একটা একটা করে ছবি অ্যাড করছে তো কিছু। 5টাই দিছে সবাই। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, সমস্যা নেই। মাসুম বিল্লাহ দিয়েছেন। এইগুলো চেক করার জন্য আমাদের সিয়াররা আছেন, সিয়াররা তো অলরেডি দেখছেন, তারপরেও আমি একটু চোখ বুলিয়ে নিচ্ছি। রুম্পা টুম্পা অবশ্যই অ্যাসাইনমেন্ট দিচ্ছে, মাসুম বিল্লাহ দিচ্ছে, মুক্তা আক্তার, মুক্তা আপু, এই যে দেখেন এইখানে একটা প্রবলেম আছে। আচ্ছা, তো মুক্তা আপু আছেন আমাদের সাথে? মুক্তা আপু তো আমাদের সাথে চ্যাটে থাকবে। আচ্ছা, দেখেন মুক্তা আপু কি করছে, এইখানে মুক্তা কালার আপু টালার join- আছে, আর হচ্ছে যেগুলো স্যানিটাইজ আছে, তার মানে উনি কি অ্যাডভান্স টাইপের কাজ করে ফেলছে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া, উনি আচ্ছা, এইটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, মুক্তা আপু থাকলে শুনেন আমাদেরকে। ভাইয়া উনি নাই, জয়েন হয়নি। আচ্ছা আচ্ছা, জয়েন করবে বা ভাইয়া আমাদের লাইভ ওনার স্ট্রিমিং ওনার হচ্ছে। হয়তো ওনার হয়তো বা ল্যাপটপটা নেই আজকে, তো উনি জয়েন হতে পারবে না আচ্ছা, লাইভ স্ট্রিমিং হচ্ছে, সম্ভবত। এটা দেখতে দেখতে পারবে উনি, সমস্যা নেই। আচ্ছা, তো আপনারাই একজন থাকেন আমার সাথে। তো দেখেন, উনি এই অ্যাডভান্স কাজ করছে, এটা কিন্তু আমি গত ক্লাসে না করে বারণ করেছিলাম যে আমাদের যেটা ক্লাসে আমি যেটা দেখাচ্ছি সেটাই অ্যাসাইনমেন্ট, এর বেশি যেন আমরা না করি, কারণ সেক্ষেত্রে অনেকটা কনফ্লিক্ট হতে পারে। যেমন মুক্তা আপুর এই কাজগুলো দেখে আমাদের এই যে অমৃতা গুল, সে ভাবতে পারে আরে সে তো এত সুন্দর করে কাজ করছে, কালার টালার হয়েছে, আমারটা কেন হইলো না, এরকম একটা কনফিউশন আমাদের মাঝে তৈরি হতে পারে। এজন্য আমি বলছিলাম যে অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হবে সেটাই করবো। আমি জানি এখানে অনেকেই যারা আছেন, অনেকেই এক্সপার্ট আছেন, অনেকেই মানে অ্যাডভান্স লেভেলের কাজ পারেন, কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখন যদি আপনারা এগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া শুরু করেন, তাহলে অন্যরা একটু কনফিউশনে পড়ে যাবে। আরেকটা বিষয় আমি বলে নিচ্ছি, আপুর যে আজকে অ্যাসাইনমেন্টটা দিছে এটা কিন্তু ডিসকোয়ালিফাইড হয়েছে। আমি এটা লিখে দিব একদম। ডিসকোয়ালিফাইড। আপনারা যারা কলেজে ছিলেন, স্কুলে ছিলেন, তখন স্কুল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়তো না? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। তো সেই খেলায় আমরা অংশগ্রহণ করতাম। যেমন একটা খেলা ছিল আমাদের, কি বলে, লং জাম্প। ছেলেরা এটা জানেন ভালো করে, তাই না? জি ভাইয়া। লং জাম্প, লং জাম্পে যদি আপনি জাম্প দেন, তাহলে কোথা থেকে দিতে হয়? দাগ, যে একটা দাগ দেওয়া থাকে, দাগের পিছন থেকে দেওয়া লাগে না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ রাস্তায় ভাইয়া। জি ভাইয়া, হ্যাঁ, পিছন থেকে লাফ দেওয়া পিছন লাগে। থেকে তার দেওয়া মানে লাগে। কি, আমাদের একটা নির্দিষ্ট বর্ডার আছে, সেই বর্ডারের আগে থেকে লাফ দিতে হবে, ওই বর্ডার পার হয়ে গেলে হবে না। এখন আপনি যদি কোনো কারণে ওই বর্ডারটা ক্রস করে আরেক পা এগিয়ে তারপর লাফ দেন, তাহলে আপনি কি বেশি দূরে যাবেন না? অনেকটা দূরেই তো যাবেন। মানে অনেক দূরে নর্মাল চলে যারা যাবো। দাগের এই পাশ থেকে লাফ দেয়, তাদের থেকে আপনি বেশি যাইতে পারবেন, রাইট? কিন্তু এটা কি আসলে লিগ্যাল হইলো? না ভাইয়া, আপনাকে ওই প্রতিযোগিতায় কি করা হবে? ডিসকোয়ালিফাইড করা হবে না? ডিসকোয়ালিফাইড জিততে করা হবে। পারবেন না। ডিসকোয়ালিফাইড করা হবে। তো এক্স্যাক্টলি আজকে আমাদের সাথে মুক্তা আপু অ্যাডভান্স কাজ করে ফেলছে, এটার মানে হচ্ছে উনি ওই দাগটা পার হয়ে গেছে। এটা কিন্তু ঠিক না। ক্লাসে আমি জানি উনি পারেন, কিন্তু ক্লাসে অবশ্যই আমাদের যেটা করতে হবে, ক্লাসে যে অ্যাসাইনমেন্ট থাকবে সেটাই দিতে হবে।
এর থেকে বেশি যদি কেউ দিতে চায় সেটা অবশ্যই পারবে, সে কাজ করতে পারবে, আমাকে পার্সোনালি দিতে পারে বা আম, সে নিজে কাজ করলো, কিন্তু আমাদের গ্রুপের অ্যাসাইনমেন্টটা যেটা দেওয়া হবে সেটাই দিতে হবে। এখানে অ্যাডভান্স করার অপশন অবশ্যই থাকবে, যেমন আমরা যখন HTML CSS দিয়ে ওয়েবসাইট ডিজাইন করব, তখন যে যত পারে ডিজাইন করুক, কোনো সমস্যা নেই। HTML CSS ইউজ করে সর্বোচ্চ ডিজাইন করুক, যে যত ভালো পারবে, তখন ডিজাইন যে যারটা সব থেকে ভালো হবে সেই হচ্ছে আমাদের ক্লাসে ফার্স্ট হবে এবং সেকেন্ড হবে। আর আমরা যেটা করব, আমি বিশেষ করে যেটা করি, প্রত্যেকটা পার্সন যখন শেষ হয়, লাইক HTML শেষ, HTML এর পর একটা এক্সাম হবে, CSS শেষ, CSS এর পর এক্সাম হবে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শুরু, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের উপর এক্সাম হবে, এরকম প্রত্যেকটা পার্সনে এক্সাম হবে। এবং প্রত্যেকটা পার্সনে আমাদের কি থাকবে, এক্সামের পর প্রাইজ থাকবে, আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে, অনলাইনে পুরস্কার দেওয়া হবে। এখন অনলাইনে পুরস্কার কি হইতে পারে? চকলেট তো আর অনলাইনে দেওয়া যায় না, হয়তো মোবাইল রিচার্জ দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আমরা আরো কয়েকজনের অ্যাসাইনমেন্ট একটু দেখে নিই, চোখ বলিয়ে নিচ্ছি জাস্ট। অমৃতা ঘোষ, আপনি তো বিশাল কাজ করছেন, এই সূত্রমূত্র লিখে তো একবারে পুরা বিশাল অবস্থা। আপনি তো আজকে ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ায় আপনি ফার্স্ট হবেন, দেখি কে আর কে কি করছে। আর বিশাল অবস্থা, আপনি অনেক কাজ করছেন। অমৃতা ঘোষ, ধন্যবাদ আপনাকে। নাইম সরকার, এই যে আপনিও কিন্তু এই যে টেক্সটটাকে সেন্টারে নিয়েছেন, আমি জানি এটা আপনি হয়তো HTML দিয়েই করছেন, কিন্তু HTML দিয়ে করলেও কে জয়েন করতে যাচ্ছে? HTML দিয়ে করলেও সেটা হচ্ছে এই যে এটাকে আপনি সেন্টারে নিয়ে আসছেন, সো এই জন্য এটা সেন্টারে আনবেন না, সেন্টারে হচ্ছে আমরা হয়তো আগামী ক্লাস থেকেই করতে পারবো। মৌমিতা নূর, প্রান্ত, আপনিও কিন্তু ডিসকোয়ালিফাইড, সো লিখলাম না। আদিবা হাসান, আপনারটা ঠিক আছে, কিন্তু আরেকটু বেশি প্র্যাকটিস করতে হবে। মনির আমিন শুভ্রা, আপনারটাও ঠিক আছে। হৃদিতা নূর, আপনারটাও ঠিক আছে। মমিতা রয়, আপনারটাও ঠিক আছে, আপনিও তো অনেক কাজ করছেন। আচ্ছা মমিতা রয়, আপনি আর অমৃতা ঘোষ কি একসাথেই থাকেন নাকি? না স্যার, ওর বাসা রংপুর, আমার তো সৈয়দপুর। আচ্ছা, আপনারা কি ফ্রেন্ড? জি স্যার, ফ্রেন্ড। ওকে। মোহাম্মদ আব্দুর রহিম, আপনারটাও ঠিক আছে। হিমেল, আপনারটাও ঠিক আছে। আরিফা খাতুন, আপনারটাও ঠিক আছে। আনিকা তাহসিন ফারিয়া, আপনি কি করছেন? ভাই আমার একসাথে 5টা হচ্ছে অ্যাড করা আছে। আচ্ছা, একসাথে 5টা অ্যাড করা আছে, খুব খুব ভালো করছেন, মানে স্ক্রিনশট গুলো নিয়ে একসাথে অ্যাটাচ করে জি দিয়েছেন। ভাইয়া, জি। ঠিক আছে। রাসেল, আপনারটাও ঠিক আছে। আলামিন, ওনারটাও ঠিক আছে। আলামিন দেখছেন, আলামিন কিন্তু অনেক কাজ পারে, তারপরেও কিন্তু সে আমাদের অ্যাসাইনমেন্ট যেটা ছিল সেটাই এখানে পোস্ট করছে। তাহমিদুল জামান তুহিন, আপনারটাও ঠিক আছে। মুশফিক মেহেদি, আপনারটাও ঠিক আছে। ওকে, ডান। সো আমার মনে হচ্ছে মোটামুটি অনেকেই অ্যাসাইনমেন্ট দিয়েছেন। আর আমাদের সিআর, একটু লিস্টটা দেন আমাকে, কে কে দেয়নি, দেখি কে কয়জন আছে এখানে। ভাইয়া হচ্ছে জেরিন আপু দেয় নাই, উনি অসুস্থ। আর আচ্ছা মৌমিতা ঘোষ, আর হচ্ছে মৌমিতা খালিদ ঘোষের হচ্ছে ভাইয়া। নেট ছিল না ভাইয়া। আচ্ছা, খালিদ ভাইয়ার ল্যাপটপ ঠিক করতে দিছে। আচ্ছা। হ্যাঁ, আর আর লাবণ্য আপু 2-3 দিন দিতে পারবে না বললো, আর এসে আপু উনি হচ্ছে বলছে কালকে থেকে 7 ঘন্টা। আসবে, কালকে থেকে নাকি হচ্ছে দিবে। এই আচ্ছা, কয়জন। আর ঠিক আছে। দেবাশিস কুমার একদমই অ্যাক্টিভ নাই। দেবাশিস কুমারকে আমরা আজকে হয়তো লেফট করে দিব, একটু কথা বলবো ওনার সাথে, ওনার ডাটাবেসে তো ওনার নাম্বার আছে, পাশাপাশি আমরা হোয়াটসঅ্যাপে ফেসবুকে ওনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব এবং তারপর একটা ডিসিশন নিব তার ব্যাপারে। আচ্ছা, কারণ আমাদের এখানে ইনঅ্যাক্টিভ মেম্বার রেখে আসলে কিছু হবে না, কারণ আমরা জানি এখানে একটা ক্লাস মিস করা মানে আপনি অনেক কিছুই মিস করবেন। আমাদের ক্লাস সংখ্যা 40টা 45টা বা 50টার মতোই হবে, তো সেক্ষেত্রে আমরা চাইবো সবগুলো ক্লাস সবাই দেখুক। ওকে, আচ্ছা। তো এখন আমি যেহেতু অ্যাসাইনমেন্ট দেখে ফেললাম, তো আমরা এখন সরাসরি চলে যাব ক্লাসে।
গত ক্লাসে আমরা বেশ কিছু ট্যাগ দেখেছি, আর এই ইমেজটা ডিজাইন করেছে আলামিন, তাই না? অনেক সুন্দর হয়েছে। ওকে, আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের ক্লাসে, এবং গত ক্লাসে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বি ট্যাগ থেকে শুরু করে একবারে H1 H6 পর্যন্ত ভাইয়া আমরা দেখছি। ফাইলটা আপনি দিতে চাইছিলেন, এই ফাইলটা? ইয়েস ইয়েস, আমি এই ফাইলটা এখনো দেইনি আপনাদেরকে, দিয়ে দিচ্ছি এখনই। মোটর মোটর ভুলে গেছি। ওকে, আচ্ছা আমাদের এই গ্রুপটা কি প্রাইভেট? জি ভাইয়া। জি ভাই, একটা প্রাইভেট গ্রুপ। ওকে ওকে, তো আপনারা লক্ষ্য রাখবেন যেন বাইরের কেউ আমাদের সাথে যুক্ত না হয়। আর আমাদের যে ইউটিউব স্ট্রিমিংটা হচ্ছে, আপনাদের যাদের ফ্রেন্ড আছে বা বন্ধু আছে, আপনারা ভাইয়া। কিন্তু চাইলে এই স্ট্রিমিংটা শেয়ার করতে পারেন তাদের সাথে, সেক্ষেত্রে তারাও একটু একটু দেখতে পারবে, শিখতে পারবে। ওকে, আর আমাদের হচ্ছে, আচ্ছা যাই হোক, ক্লাস শুরু করি। এখন বাজে কয়টা? 2:40-এর কাছাকাছি। তো আলামিন, আমাদের স্ট্রিমিংটা তো রাইটলি হচ্ছে নাকি? ভাই আমি চেক করে আসতেছি। আচ্ছা ঠিক আছে। ওকে, আমি গত ক্লাসে হচ্ছে এই পর্যন্ত ট্যাগ দেখেছিলাম আমরা। আমরা কিছু আজাইরা ট্যাগও দেখেছিলাম। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা ট্যাগ নিয়ে আলোচনা করব। এমন কোনো ওয়েবসাইট আছে? ওকে থ্যাঙ্কস। আচ্ছা, বারবার কেটে যাচ্ছে কার এটা? আশিক মাহমুদ, আপনি কেটে যাচ্ছেন বারবার। আচ্ছা, আপনার নেটে প্রবলেম হতে পারে। আমাদের সবারই নেটে প্রবলেম, এটা আসলে আজকে ভাই ইমেজের ব্যাপারটা দেখানোর কথা ছিল। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, এমন কোনো ওয়েবসাইট নাই, মানে ম্যাক্সিমাম সব ওয়েবসাইটেই ইমেজ থাকে। সো ওয়েবসাইটে ইমেজ ইনপুট করাটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ, মানে এটা করতেই হবে, কারণ যেহেতু সব ওয়েবসাইটে ইমেজ থাকে, তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটেও তো ইমেজ থাকতে হবে, তাই না? আমরা এখন পর্যন্ত ইমেজ কিভাবে ইনপুট করতে হয় ওয়েবসাইটে সেটা শিখিনি, কিন্তু এখন আমরা শিখবো সেটা। ওকে, সো এই যে দেখেন আমাদের ওয়েবসাইট, মানে এটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ইমেজ আছে। আপনি যেখানেই যাবেন, যে ওয়েবসাইটে যাবেন, সব ওয়েবসাইটেই ইমেজ থাকে। তো আমরা এখন ওয়েবসাইটে ইমেজ অ্যাড করা শিখব। আজকে আমাদের কত নাম্বার ক্লাস, মানে শিডিউল অনুযায়ী কত নাম্বার ক্লাস? 5 নাম্বার ক্লাস হচ্ছে। 5 ক্লাস 5। থ্যাঙ্কস। ক্লাস 5। আচ্ছা, আমি এক কাজ করি, আচ্ছা 05 হবে। জিরো 3 নাম্বার ক্লাসে আমরা কোনো ফোল্ডার ক্রিয়েট করিনি, জাস্ট ক্রিয়েট করে রাখছি। ওকে, 5 নাম্বার ক্লাসের ভিতরে আমরা এখন খুব ভালো করেই জানি যে কোনো কাজ শুরু করতে হলে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রজেক্ট ডিরেক্টরি নিতে হবে। প্রজেক্ট ডিরেক্টরিতে আমরা আজকে লিখলাম, কি লিখবো? গ্যালারি। আচ্ছা, গ্যালারির ভিতরে আমি একটা ফোল্ডার নিচ্ছি, Ctrl+Shift+N দিয়ে। ও আচ্ছা, ফোল্ডার নাম, এখানে তো আমি ফাইল নিব, HTML ফাইল। কেউ জয়েন করতে যাচ্ছে আমাদের সাথে? আচ্ছা, আলামিন কি বলে? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। ওকে, আমরা এখন একটা HTML ফাইল ক্রিয়েট করব, যেটা আমরা সবাই জানি কিভাবে ক্রিয়েট করতে হয়। নিউ থেকে এসে টেক্সট ডকুমেন্ট থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করতেছি। ফাইলের নাম রাখছি index.html। আমি গত ক্লাসে বলেছিলাম index.html কেন নিব।
না ভাইয়া, এই বিষয়ে মনে হয় কথা বলেননি, আপনি বলছিলেন যে নিতে হয় এরকম। বলেন না আচ্ছা ভাইয়া। আচ্ছা, তো এমন কেউ আছেন যে বলতে পারবেন index.html কেন নিতে হয় এখানে? কেউ আছেন বলতে পারবেন? নেই হয়তো বা ভাইয়া, থাকলে তো আচ্ছা বলতো। আচ্ছা, তো আমরা যখন কোনো ভাইয়া প্রজেক্টে কাজ করি, জি সেলিনা বলেন। ইন্ডেক্স ডট ডট এইচটিএমএল নিলে ফাইলটা মানে ডাইরেক্টলি ব্রাউজারে ওপেন হবে। না না ভাইয়া, এটা আসলে অন্যান্য একটা যে কোনো জায়গায় কাজ করতে গেলে ডিফল্ট ভাবে index.html মানে থাকে আর কি। সেক্ষেত্রে আমাদের আলাদাভাবে নামকরণ করার দরকার হয় না, সেজন্য আর কি যে কোনো ভাইয়া আমি বলবো, বলেন রাহুল সরকার। আহ, মানে হোম পেজের নামকে আমরা index.html দিয়ে ডিনোট করি, এরকম কিছু। হ্যালো আচ্ছা ভাইয়া। আচ্ছা, এই রাহুল সরকারের কথা ঠিক ঠিক। আরেকজন তাহমিদ তুহিন, আপনি বলতে চাচ্ছেন? জি ভাইয়া, একটা ওই পেজের ভিতরে যা থাকে সেটা সাধারণত আমরা মানে কন্টেন্ট বলি, সেই কন্টেন্টটা আসলে ওই এইচটিএমএল ফাইলেই থাকে, সেজন্যই আমরা ওটাকে index.html বলি এই টাইপের। আচ্ছা, কয়েকজনে কয়েক রকম কথা বললেন, তো আমি ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। যখন আমরা কোনো প্রজেক্টে কাজ করব, এইচটিএমএল বা এইচটিএমএল সিএসএস দিয়ে বা স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন যখন আমরা করব, তখন আমাদের মেইন যে ফাইলটা হবে, মানে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ডিরেক্টরি, এটার ভিতরে এই যে এটা কোথায়, তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ডিরেক্টরি। প্রজেক্ট ডিরেক্টরির ভিতরে যে মেইন ফাইল থাকবে, মেইন ফাইল বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ফাইলের মাঝে অন্যান্য ফাইলগুলো লিঙ্কিং থাকবে, এবং যে ফাইলটা দিয়ে আমরা হোম পেজটা ডিজাইন করব, মানে ওয়েবসাইটের মেইন ফাইল যেটা, সেই ফাইলটার নাম ইনডেক্স রাখতে হয়। এটা ইনডেক্স না রাখলেও সমস্যা নেই, তবে ব্রাউজার এটাকে ইনডেক্স নামেই চিনে ভালোভাবে। যখন আপনি সার্ভারে কাজ করবেন, তখন index.html ফাইলটাই হবে আপনার ফ্রন্ট পেজ, মানে মেইন পেজ। এজন্য আমরা যেহেতু এখন আমাদের হাতে একটাই ফাইল, তাহলে এটাই আমাদের মেইন ফাইল, এটাই আমাদের ফ্রন্ট পেজ। তো এজন্য আমরা এটার নাম index.html রাখবো। কেমন, বুঝতে পারলাম সবাই? জি ভাইয়া। জি ওকে ভাইয়া। ওকে, সো আমি এটাকে সাবলাইম টেক্সট ওপেন করছি, নিয়ে আসলাম। এখানে আমি HTML5 এর স্ট্রাকচারটা নিচ্ছি, HTML5 এর স্ট্রাকচার নিলাম। হ্যাঁ, এখানে আমি টাইটেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এখন ইমেজ নেওয়া শিখবো, সেক্ষেত্রে আমি ইমেজেস দিয়ে দিলাম। আর এখানে কিছু বিষয় আসছে, যেমন ল্যাং অ্যাট্রিবিউটস, ল্যাং, তারপর হচ্ছে মেটা ট্যাগ। তো এগুলো কি হবে বা এগুলো দিয়ে কি হয়, এটা এখন আমাদের জানার দরকার নেই, এগুলো আমি পরবর্তীতে আলোচনা করব, ডিসক্রাইব করবো, এগুলো এখন আমাদের না হলেও চলবে। তারপর একটু বলে রাখি, মেটা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের ইউনিকোড, এটার মাধ্যমে ল্যাঙ্গুয়েজের লেটেস্ট ভার্সন, এটা দিয়ে সকল ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটে সাপোর্ট করে। তো আমাদের এটা আপাতত দরকার নেই। আর এই ল্যাং ইংলিশ মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোড। আমাদের ওয়েবসাইটে এখন ল্যাঙ্গুয়েজ কোড হচ্ছে ল্যাং ইএন, মানে ইংলিশের কোড, ইংলিশ আমাদের ল্যাঙ্গুয়েজ। তো আমরা এখানে চাইলে বিএনবিডি দিতে পারি, বিএনবিডি হচ্ছে বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ কোড। তো এগুলো নিয়ে আলোচনা করবো, এখন আপাতত এটা না থাকলেও চলবে আমাদের। ওকে, তো আমি সেভ করলাম, সেভ করে হচ্ছে সেভ এখন না করলেও হয়তো, আমি একটা টাইটেল দিয়ে নিচ্ছি। আচ্ছা বলেন তো, ওয়েবসাইটে হেডিং নেওয়ার জন্য কোন ট্যাগ নিতে হয়? হেডিং দেওয়ার জন্য ভাই এই স্ট্যাগ নিতে হয়। এইচ ট্যাগ। সো আমি H2 দিচ্ছি। H2 দিয়ে আজকে ক্লাসের আমাদের হচ্ছে, আজকে কয় নাম্বার ক্লাস? 5 নাম্বার ক্লাস। পাঁচ নাম্বার ক্লাস। আমরা H3 নিচ্ছি, আর নিচে আরেকটা দিয়ে দিচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের আজকের টাইটেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজার ওপেন করছি। দেখেন আমাদের এটা চলে আসছে এখানে, এবং তারিখটা এখানে চলে আসছে। তো আজকে আমরা শিখবো কিভাবে ওয়েবসাইটে ইমেজ ইম্পোর্ট করতে হয়। তো আমি প্রথমেই চলে যাচ্ছি গুগল থেকে কোনো একটা ইমেজ ডাউনলোড করতে। আমি বেবি ইমেজ নিব।
কোনটা নিব? আচ্ছা, এইটা দুষ্টু। শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই শুনতে জি পাচ্ছি। ভাইয়া, জি ভাই শোনা যায় শোনা এখন। যাচ্ছে। আমরা দুইটা ইমেজ নিলাম, একটার ফরম্যাট হচ্ছে বাবু ডট জেপিজি, আর একটা হচ্ছে বাবু টু ডট জেপিইজি। ওকে, সো আমরা দুইটা ইমেজ নিলাম এবং এই দুইটা ইমেজ আমরা এখন আমাদের ওয়েবসাইটে অ্যাড করব, মানে এখানে নিয়ে আসব। তো এখন পর্যন্ত আমরা HTML এর বেশ কয়েকটা ট্যাগ দেখেছি, কিন্তু এমন কোনো ট্যাগ দেখি নাই যেটা দিয়ে হচ্ছে ইমেজ ইনপুট করা যায়। কারণ আমরা কিন্তু লেখাকে ইজিলি নিতে পারি, কিন্তু ইমেজ কি এখানে নেওয়া যাবে? এখানে ইমেজ ইনসার্ট করার কোনো অপশন আছে? কোনো অপশন নেই যেখান থেকে আমরা ইমেজ এখানে ইনসার্ট করতে পারি। তো আমাদের কিসের ব্যবহার করতে হবে এখন বলেন তো? ট্যাগের ব্যবহার, ইমেজ ট্যাগ। ট্যাগ ট্যাগ, ব্যবহার ট্যাগ, কর, ট্যাগ। ট্যাগ ব্যবহার রাইট, করতে রাইট, হবে। রাইট, 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 রাইট। আমাদের ট্যাগ ব্যবহার করতে হবে। সো ইমেজ নেওয়ার জন্য যে ট্যাগ, সেই ট্যাগের নাম হচ্ছে, আমি এখানে কিছু বিয়ার দিয়ে নিচ্ছি কারণ আরেকটু নিচের থেকে আমি ইমেজটা নিতে যাচ্ছি। ওকে, তো আমরা যে ইমেজ নিব, ইমেজ নেওয়ার জন্য একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হচ্ছে IMG। আচ্ছা, আমি লিখতেছি, তারপর না হলে আপনারা বুঝবেন না। IMG হচ্ছে এভাবে লিখতে হবে, IMG। এটা হচ্ছে ক্লোজিং পার্ট নেই, মানে সিঙ্গেল ট্যাগ, এই হচ্ছে ট্যাগ। তো এই যে IMG ট্যাগ নিলাম, এখন কি ইমেজ আসবে আমাদের ওয়েবসাইটে? না ভাইয়া। না ভাইয়া। কিন্তু এর আগে যখন আমরা কোনো ট্যাগ নিতাম, সো ট্যাগ নেওয়ার সাথে সাথে কিন্তু ইমেজ চলে আসতো, কিন্তু এখন ইমেজ আসবে না। কারণ ইমেজ নেওয়ার জন্য ইমেজটা কোথা থেকে আসছে সেই রিসোর্সটা ধরাই দিতে হবে। আর এই ইমেজ ট্যাগটা শুধু সিঙ্গেলি ইমেজ ট্যাগের মাধ্যমে কাজ করে না, এটার মাঝে হচ্ছে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমরা গত ক্লাসে অ্যাট্রিবিউট দেখেছিলাম। জি ভাইয়া। ওকে, সো অ্যাট্রিবিউট মানে কি বলেন তো? অ্যাট্রিবিউট কোথায় বসে? ট্যাগের ভিতরে হয়ে অ্যাক্টিভেট বসে। ট্যাগের ভিতরে? ট্যাগের কোথায়? ট্যাগের হচ্ছে ডান দিকে। ডান দিকে না প্রথম পার্শ্বে? না ভাইয়া, ডান দিকে ভাইয়া, হচ্ছে ট্যাগের ভিতরে ডান দিকে। এইখানে বলবে, ট্যাগের কিন্তু পরে এটা বলতে, হ্যাঁ ভাই। হ্যাঁ এটা বলতে হবে যে ট্যাগ যদি ডাবল ট্যাগ থাকে, ধরেন আমি এই H2 তে হচ্ছে অ্যাট্রিবিউট বসাবো, তাহলে কি এখানে বসাবো না এখানে? প্রথমটাতে। ভাইয়া ওপেনিং ট্যাগে। প্রথম ওপেনিং ট্যাগে, রাইট রাইট, এটাই আমি শুনতে যাচ্ছিলাম। তো আমাদের এই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে, ইমেজ ট্যাগের যে অ্যাট্রিবিউট, এটার নাম হচ্ছে এসআরসি। এসআরসি মানে হচ্ছে সোর্স। সোর্সটা কোথায়? ইমেজটা যে তুমি নিবা, ইমেজটা আসলে আছে কোথায়, সেটাকে ধরাই দিতে হবে। সো আমরা অ্যাট্রিবিউট নেওয়ার গত ক্লাসে শিখেছি, এবং এইখানে দেখেন একটা বিষয় লক্ষ্য করেন ভালো করে, সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের ক্লাস, আমাদের প্রজেক্ট ডিরেক্টরির ভিতরে একদম index.html ফাইলটা যেখানে আছে, ভালো করে খেয়াল করেন, index.html ফাইলটা যেখানে আছে, ইমেজগুলো ঠিক সেখানে আছে, রাইট? index.html ফাইলটা যেখানে আছে, ইমেজগুলো ঠিক সেখানেই আছে। যদি এই কন্ডিশন কখনো থাকে, লাইক এই হচ্ছে আমাদের প্রজেক্ট ডিরেক্টরি। প্রজেক্ট ডিরেক্টরির ভিতরে index.html ফাইলটা যেখানে আছে, ঠিক তার পাশেই যদি ইমেজগুলো থাকে, লাইক এই ফোল্ডারটা, মানে এই গ্যালারির ভিতরে একসাথে অনেকগুলো ইমেজ আছে, একসাথে অনেকগুলো ফাইল আছে, index.html আছে, তার মানে এই ফোল্ডারটার ভিতরে যদি index.html এর পাশে ইমেজ থাকে, সেক্ষেত্রে শুধু ইমেজের নামটা এখানে বসালেই হবে। তো আমাদের ইমেজের নাম কি? babu.jpg এবং babu2.jpeg। সো আমি প্রথমে babu.jpg টা নিচ্ছি। তো ইমেজের নামটা এখানে লিখবেন babu.jpg। যে কোনো ফরম্যাটের ইমেজ আমরা নিতে পারি। Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন ব্রাউজারে আসবো, আমরা রিলোড দেব। ইমেজ আসছে? জি ভাই আছে। জি ভাইয়া। জি ভাই আসছে। তো এখন কি বাচ্চা নিতে পারবেন?
ইমেজ দিতে পারবো। পারবো ভাই। হাসেন কেন? ভাইয়া বললাম ইমেজ নিতে পারবো, বাচ্চা তো নিতে পারবো না। বাচ্চাও নিতে পারবো ভাইয়া, একটা গুগল থেকে ডাউনলোড করলেই হয়ে গেল। আমি কিন্তু ওই বাচ্চা নেওয়ার কথা বলি না, আমি যে ইমেজের বাচ্চার কথা বলছি। জি ভাইয়া। হাতে কিভাবে নিব ভাইয়া, আপনি তো নিতে বললেন। ভাই নেগেটিভ আবার এখানে এখানে অনেকে আছেন, হ্যাঁ অনেকে আছেন যারা আসলেই নিতে পারবেন, পারেন না? এই যে ছেলেরা তাহমিদ তুহিন, তারপর কে পৃথ্বীরাজ কুমার, আপনারা নিতে পারবেন না? পারবেন না? জি ভাইয়া পারবো, সমস্যা নেই। লাইসেন্স আছে? ওরে লাইসেন্স রাখতে হবে, হ্যাঁ যাদের লাইসেন্স আছে তারা নিতে পারবে, আর যাদের নাই তারা তো পারবে না। আচ্ছা, জি ভাই। ওইটা না পারলেও এখানে সবাই, এমন কেউ নাই যে এভাবে এভাবে নিতে পারবে না, সবাই এভাবে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া পারবো। আচ্ছা, তো এভাবে নেবেন, আমি আমি ওইদিকে আর না যাই। আচ্ছা, জি ভাইয়া। তো এখানে অনেকে আছেন, যেমন রুম্পা টুম্পা, আপনি ইমেজটা কি ওয়েব পেজে অ্যাড করতে পারবেন, অ্যাটাচ করতে পারবেন? জি ভাইয়া। আচ্ছা, আর ওইটা ওটাও পারবেন? না আচ্ছা। না। কেন? আচ্ছা, যারা এখানে এই দেখেন অনেক ছেলে আছেন, ছেলেদেরকে বলতেছি, আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতেছেন, ওই যে শিখবেন, যখন কিছুদিন পর ডলার ইনকাম করবেন, মান্থলি ইনকাম হবে আপনার $1000 $2000 এরকম যখন হবে, তখন তাড়াতাড়ি বিয়ে করে ফেলবেন, কেমন? বিয়ে করেই হচ্ছে এই যে একবারে বাচ্চা নেওয়া শুরু করেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা ইমেজটাকে আরো কয়েকভাবে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের আরেকটা ইমেজ আছে, সেই ইমেজটাকে আমরা ওয়েবসাইটে ইম্পোর্ট করব। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমে হচ্ছে ইমেজ ট্যাগটা নিতে হবে। তো ইমেজ ট্যাগটা নিলাম, এই যে এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে, এটার ব্যবহার আমরা একটু পর জানবো। ওকে, সো এখানে আমরা এই যে babu2.jpg এই ইমেজটা নিব। সো যেটা লিখতে হবে জাস্ট babu2.jpg। এখন এটা যদি আমরা ব্রাউজারে ওপেন করি, জাস্ট এখানে আমি এটা না দিলেও চলে, তারপরে দিয়ে রাখছি। এখন যদি ব্রাউজারে ওপেন করি, দেখেন আমাদের আরেকটা ইমেজ এখানে চলে আসছে। তো এই ইমেজটাকে যদি আমি নিচে নামাইতে চাই, কেউ পারবেন? এটার নিচে নামবে এই ইমেজটা, পারবেন কেউ? জি ভাইয়া, জি ভাইয়া পারবো। একটা বিয়ার দিলে হয়ে যাবে। জাস্ট এখানে বিআর দিলেই হবে। এখন রিলোড দেই, দেখেন বাচ্চাটা নিচে নামছে। তো আমি চাচ্ছি না সে নিচে নামুক, সে তার বায়োটা তার ভাইয়ের সাথে থাকবে, দুইজন পাশাপাশি থাকবে। ওকে, দেখছেন কিভাবে চাইছে? এটা হচ্ছে একটু রুম্পা টুম্পার দিকে তাকাইছে, রুম্পা টুম্পা। জি ভাই, তাই মনে হচ্ছে। আচ্ছা, রুম্পা টুম্পা আপনার এরকম হবে? আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা ওয়েবসাইটে ইমেজ ইনপুট করতে পারবো সবাই? জি ভাইয়া পারবো। জি ভাইয়া পারবো। এখন আপনাদেরকে একটু বলি, দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের index.html, এটার পাশে ইমেজগুলো আছে, কিন্তু আমি চাচ্ছি এটার ভিতরে একটা ফোল্ডার থাকবে, কারণ আমাদের এখানে অনেকগুলো ফাইল থাকতে পারে, অনেক ইমেজ থাকতে পারে, কিন্তু আমরা একটু ডেকোরেট করে ইমেজেস নামের একটা ফোল্ডার নিলাম। সেই ভাইয়া? ইমেজেস, জি আচ্ছা, ইমেজগুলো যদি এখানে না থেকে অন্য জায়গায় থাকে তখন? সেটাই তো করতেছি। ও আচ্ছা। এই দেখেন, এখন আমাদের কি আছে, index.html এর পাশে, index.html এর পাশে কি আছে, এই ইমেজ ফোল্ডার, ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজগুলো আছে। এখন আমরা যদি একটু ওয়েবসাইটে এসে রিলোড দেই, ইমেজগুলো আছে? না, নাই। ইমেজগুলো নাই। কেন নাই? কারণ ফোল্ডার পাথ মিসিং, ফাইলটা মিসিং, কারণ এইটা index.html ফাইলের পাশে নাই। ইমেজগুলো index.html এর পাশে নাই, index.html এর পাশে আছে ইমেজ ফোল্ডার, ইমেজ ফোল্ডারের ভিতরে আছে ইমেজগুলো। তাহলে এখানে যেটা করতে হবে, বলে দিতে হবে গ্যালারির ভিতরে index.html এর পাশে কি আছে, ইমেজেস ফোল্ডার। তাহলে আমাদের এখানে লিখতে হবে images/babu2.jpg। ইমেজেস ফোল্ডারের ভিতরে বাবুগুলো আছে, যার কারণে আমাদের লিখতে হচ্ছে ইমেজেস, ফোল্ডারের নামটা লিখে স্ল্যাশ দিচ্ছি, ভিতরে ঢুকতেছি আর ইমেজের নামটা দিচ্ছি।
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন আমাদের এই ইমেজটা চলে আসছে। তো এই ইমেজে যদি আমরা ঠিক সেম ভাবে পাতটা বসাই দেই, ইমেজেস স্ল্যাশ বাবু ডট জেপিজি, রিলোড দেই, দেখেন দুইটা ইমেজই আমাদের সামনে আবার চলে আসছে। তো আনতে পারবেন ইমেজগুলো একটা ফোল্ডারের ভিতরে থাকলে? জি ভাইয়া। পারবো ভাইয়া। তো এখন দেখেন যদি ভাই আমরা আমি একটা কথা একটা বলতে ওয়েবসাইটে আমাদের অনেক টাইপের ইমেজ থাকতে পারে। এখানে বাবুর ইমেজ আছে, এনিমেল ইমেজ থাকতে পারে, হ্যাঁ, শার্টের ইমেজ থাকতে পারে এবং অনেক ধরনের ইমেজ থাকতে পারে। সেক্ষেত্রে আমরা একটা ফোল্ডার করতেছি, ফোল্ডারের নাম রাখতেছি বেবি। বেবির ভিতরে আমি এই বেবিগুলোকে রেখে দিলাম। তাহলে কি হলো, index.html এর পাশে ইমেজ নামের একটা ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে বেবি নামের একটা ফোল্ডার, বেবি ফোল্ডারের ভিতরে ইমেজগুলো। তাহলে এখন কি ইমেজগুলো পাবে এখানে? না ভাইয়া, মনে হয় বেবিটা আগে অ্যাড করতে হবে। বেবিটা অন্য অ্যাড করতে হবে। এক্স্যাক্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে আমি দুই জায়গায় একসাথে দিচ্ছি। এখানে ইমেজেস ফোল্ডারের ভিতরে কি আছে দেখেন, ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে বেবি ফোল্ডার, বেবি ফোল্ডারের ভিতরে আছে ইমেজগুলো। তাহলে যেটা করতে হবে এখানে বেবি লিখতে হবে, বেবি লিখে স্ল্যাশ মানে ফোল্ডারের ভিতরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে ব্রাউজারে এসে রিলোড দিব, চলে আসছে। পারবো? এখন যদি এটার ভিতরে 200 ফোল্ডার থাকে, এখানে যদি একটা ফোল্ডারের ভিতরে এভাবে 100 ফোল্ডার থাকে, 200 ফোল্ডার থাকে, পারবেন আনতে? ভাইয়া এটা কি সিরিয়াল মেইনটেইন করতে হবে, যে ইমেজ ফোল্ডারের ভিতর যে বেবিটা আছে এটা উল্টাপাল্টা করে দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনি ইমেজগুলো রিপ্লেস করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফোল্ডার পাথটা সেম রাখতে হবে এবং ইমেজের নামটা সেম রাখতে হবে, তাহলেই কেবল পাবে। পারবেন এভাবে আনতে? ভাইয়া জি। ওই ফোল্ডারটা যদি অন্য জায়গায় থাকে, ইনডেক্সের ফাইলটাতে নাই, মনে করেন অন্য একটা ইয়েতে আছে, লোকেশনে আছে। আমি ওখানে যাচ্ছি, শুনতে থাকেন প্রথমে। হ্যাঁ, আচ্ছা। আমি যখন টপিকস কভার করব, মানে এই টপিক শেষ, ইমেজ শেষ, যদি তারপরেও আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা জানতে পারতেছেন না, তখন কোশ্চেন করবেন, আমি সময় দিব। ইমেজ সম্পর্কে কিছু জানার আছে, বাকি কিছু আছে, কনফিউশন থাকলে বলতে পারবেন, এটা সুযোগ দিব আমি। হ্যাঁ, কিন্তু আমি যখন ক্লাসে দেখাচ্ছি, আমি যেটুকু দেখাচ্ছি দেখতে থাকেন, আমি শেষ করিনি কিন্তু টপিকসটা। তো আপনার প্রশ্নের উত্তর কিন্তু সব আমার টপিকসে চলে আসবে, এজন্য কোশ্চেন না করলেও চলবে, কোশ্চেন করার সুযোগ থাকবে। ওকে, সো আমি যেটা করব এখন সেটা হচ্ছে এই ইমেজগুলো আমাদের index.html ফাইলটা যেখানে আছে তার বাইরে নিয়ে আসবো। লাইক এইখানে আছে আমাদের index.html। এটার একটা ফোল্ডার বাহিরের দিকে, ভিতরের দিকে দিলে আমরা ফোল্ডারের নাম স্ল্যাশ দিয়ে নিতে পারি। এখন আমি একটা ফোল্ডার বাইরে নিয়ে আসলাম, এখন তো আর আসবে না, তাই না? এখন তো আর আসার কোনো পসিবিলিটি নাই, দেখেন আসবে না। তো এখন আমরা একটা ফোল্ডার বাহিরের দিকে আছি, ভিতরের দিকে না। তো যেটা করতে হবে এটার জন্য, যদি index.html ফাইলটার একটা ফোল্ডার বাইরে থাকে ইমেজগুলো, তাহলে .// এটা লিখতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আচ্ছা ভাইয়া এখানে যদি মানে 3টা ফোল্ডার থাকে, তাহলে 3টা ফোল্ডারের জন্য কি আমাকে 2টা স্ল্যাশ ব্যবহার করতে হবে নাকি? আমি কিন্তু এইমাত্র বললাম যে আমি ক্লাসের টপিকস এগুলো ক্লিয়ার করব। আপনার যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটার উত্তর আপনি আমার টিউটোরিয়ালের মধ্যেই পেয়ে যাবেন। তো কোশ্চেন করার সুযোগ আমি দিব, আমি একটু আগে কিন্তু এই কথাটা বললাম। আচ্ছা ঠিক আছে। এখন রিলোড দেই, দেখেন ইমেজগুলো আসছে। তো একইভাবে এখন আমি চাচ্ছি ইমেজগুলো, এই যে দেখেন আপনার কোশ্চেনের উত্তরে এই যে এখনই কোশ্চেন আসতেছে। কাট করে আমি আরেকটা ফোল্ডার বাইরে নিলাম, এইখানে রাখলাম। তার মানে কি হইলো, আমাদের ইমেজগুলো আছে এখানে, আর আমাদের index.html কোথায়? একটা ফোল্ডার ভিতরে, দুইটা ফোল্ডার ভিতরে, তিনটা ফোল্ডার ভিতরে আমাদের index.html আছে। তার মানে html যেখানে আছে তার থেকে ঠিক 3টা ফোল্ডার বাইরের দিকে ইমেজগুলো আছে। এখন কিভাবে আনবো? এখন আনার সিস্টেম হচ্ছে ... দুইটা ফোল্ডার বাইরে গেল, ... 3টা ফোল্ডার বাইরে গেল। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। আমরা রিলোড দেই নাই, যার কারণে ইমেজগুলো দেখাচ্ছে, এখন রিলোড দিলে এখনো থাকবে। বুঝতে পারছেন সবাই? এখন যত ফোল্ডার বাইরে থাকবে আনতে পারবেন? জি ভাইয়া। পারবো। ওকে ভাইয়া ভাইয়া আরেকবার দেখাবেন, কারণ কারেন্ট যাচ্ছে আর আসতেছে, আমি দেখতে পাচ্ছি না।
আচ্ছা, ইমেজগুলো যদি আপনার ফোল্ডারের বাইরে থাকে তাহলে ডট ডট স্ল্যাশ দিতে হবে, ডট ডট স্ল্যাশ দিতে হবে, তাহলে আপনি ইমেজগুলো বাইরের ফোল্ডার থেকে নিতে পারবেন। আর আমাদের এই ক্লাসটা ইউটিউবে লাইভ স্ট্রিমিং হচ্ছে, ভিডিওটা আপনি সেখানে পেয়ে যাবেন, কষ্ট করে দেখে নেবেন যারা দেখতে পাচ্ছেন না বা লাইন সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন আমি এই ইমেজগুলো এভাবে না নিয়ে, ধরেন এই ইমেজগুলো কোথায় আছে, এখানে আছে ইমেজগুলো, এই ইমেজগুলো আমি এই ড্রাইভে রাখবো না, ড্রাইভে রাখলে তো আমরা ফোল্ডার ভিতরে বাইরে এটা করতে পারি। তো আমি একদম ডি ড্রাইভ থেকে সি ড্রাইভে চলে আসলাম, উইন্ডোজ এর ভিতরে গেলাম, অ্যাপ যে কোনো এক জায়গায় গেলাম, এটার ভিতরে ইমেজটাকে রাখলাম। ও আচ্ছা, আমরা এটা হচ্ছে ব্রাউজারে ওপেন আছে, এটাকে কেটে দিচ্ছি আর এইখান থেকে এগুলো কেটে দিচ্ছি, কন্ট্রোল এস দিচ্ছি। হ্যাঁ, এখন এখানে ইমেজটা আসলো। আচ্ছা, একটা ইমেজ আসছে, সমস্যা নেই। তো এই ইমেজটা আমরা এখন কিভাবে আমাদের ওয়েব ব্রাউজারে নিব, এটা কোথায় আছে এবং আমাদের ফাইল কোথায় আছে, এটার কোনো ডিস্ট্রিবিউশন কি আছে, এটা কি একটা ফোল্ডার দুইটা ফোল্ডার এভাবে করা সম্ভব? না, সম্ভব না। সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে ইমেজ ট্যাগটা নিব, ইমেজ ট্যাগ নিয়ে এই অল্টার কি জিনিস সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এই যে সোর্স আছে, সোর্সের ভিতরে আমি এটাকে রাখবো। কিভাবে নিব এখন ইমেজটা, কারণ আমাদের ইমেজটা এখন এমন জায়গায় আছে যেখান থেকে সোর্স দেখানো খুব মুশকিল। তো আমরা যেটা করব, এই ইমেজটাকে রাইট বাটনে ক্লিক করে এনে যে কোনো একটা ব্রাউজারে নিয়ে আসবো, ব্রাউজারে এনে এই যে ট্যাবে ছেড়ে দিব, নিয়ে আসলাম, এইখান থেকে লিংকটা কপি করব, লিংকটা কপি করলাম, কপি করে এই এসআরসির ভিতরে বসাই দিব। ওহো, আমার এটাও কপি হয়ে গেছিল। আচ্ছা, সমস্যা নেই, আমি লিংকটা আবার কপি করতেছি, লিংকটা কপি করলাম, কপি করে আমি জাস্ট এখানে বসাই দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে এখানে এসে রিলোড দেব। আচ্ছা, রিলোড দেওয়ার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে ওপেন করব, ইমেজটা পাইছে। এখন আপনার ইমেজটা ওয়েবসাইটের মানে আপনার ডেস্কটপের যে কোনো প্রান্তেই থাকুক না কেন আপনি নিতে পারবেন? জি ভাইয়া। হ্যাঁ, পারবো ভাইয়া। ওকে, গ্রেট। সো আচ্ছা, তো এখন আমরা ইমেজ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে আপনাদের? মানে ইমেজের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন, ডেস্কটপে যদি থাকে নিতে পারবেন, ডেস্কটপে থাকলে সেটা, ধরেন আমার ইমেজটা এখন এখানে আছে, আমার ডেস্কটপে আছে, বা এই ইমেজটাই আমি এখন নিব আমার ওয়েব পেজে, তাহলে কিভাবে নিব একজন বলেন? ভাই একটা ব্রাউজারে ট্যাব ওপেন করব, রাইট, ওখানে তারপর ওখান দিয়ে লিংক কপি করব। এখান থেকে আমি একটা ব্রাউজারে নিয়ে আসলাম, জি, একটা ট্যাব ওপেন করব, এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এই লিংকটাকে আমি কপি করলাম। এটা তো দেখি আপনাদেরই ক্লাস নাকি? না, আপনাদের না। এইখানে আমি লিংকটাকে পেস্ট করে দিব, একটা বসাই দেব। কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে, ব্রাউজার ভাইয়া শোনা যাচ্ছে না। দেখেন ইমেজটা চলে আসছে। সো ইমেজ আমরা ওয়েবসাইটে ইনপুট করতে পারবো, শোনা যাচ্ছে না? এখন যাচ্ছে। ওকে, সো আমরা কি ওয়েবসাইটে ইমেজ ইনপুট করতে পারবো? জি ভাইয়া, পারবো। ওকে, জি ভাইয়া পারবো। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখব ওই যে অল্টার নামের আরেকটা যে এসআরসি আসছিল, সরি অ্যাট্রিবিউট আসছিল, সেই অল্টার অ্যাট্রিবিউটটা দেখব। অল্টার মানে হচ্ছে এএলপি, এটা একটা অ্যাট্রিবিউট, এবং এই অ্যাট্রিবিউটের কি কাজ সেই কাজটাই আমরা এখন দেখব। আচ্ছা, তার এটা দেখার জন্য আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। গুগলে আসেন, গুগলে এসে কোনো কিছু লিখে সার্চ করেন, লাইক আমির খান। চিনেন আমির খানকে? জি ভাইয়া। সো এটা কি আমির খান না? জি ভাইয়া। আচ্ছা, তো আমির খানকে আমরা দেখেন
এখানে আমির খান লিখে সার্চ করলাম গুগলে, আমির খানের ছবি চলে আসলো। তো আচ্ছা, সহজভাবে এক্সাম্পল দিই, আহমেদ কাউসার লিখি, আমার নামটাই লিখি, আমির খান অনেক দূরের মানুষ, দেখেন আমার ছবি চলে আসছে এখানে। তো এগুলো কিভাবে আসে? গুগল তো অটোমেটিকলি এগুলো বুঝে না, তাই না? যে কে আহমেদ কাউসার, কে, ছবি দেখে তো আর এটা বোঝা সম্ভব না, তাই তো? তো দেখেন আমি যদি সালমান খান লিখি তাহলে সালমান খান চলে আসবে। দেখেন এখানে তার ছবিগুলো আছে। একটা ছবি ওপেন করি, চলেন এই ইমেজটাই ওপেন করি। দেখেন এই ইমেজটা উইকিপিডিয়া থেকে আসছে, উইকিপিডিয়াতে যাই, গেলাম উইকিপিডিয়াতে, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, উইকিপিডিয়াতে দেখেন এই সালমান খানের ছবিটা এখানে আছে। সো এই ছবিটা কোথায় আছে, কিভাবে আসছে? ওয়েবসাইটের মাধ্যমে এত আসছে। আমরা চলেন একটু দেখি ভালো করে। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন এই যে ইমেজ ট্যাগের মাধ্যমেই আসছে, তাই না? এই যে ইমেজ ট্যাগের মাধ্যমেই এই ইমেজটা আসছে, হয়তো কোনো লিঙ্ক থেকে তারা নিছে। কিন্তু এই যে অল্টার, প্রথম দিকে দেখেন অল্টারে কি লেখা আছে? সালমান খান। আমরা এই সালমান খান লিখেই তো সার্চ করছিলাম, তাই না? জি। এক্স্যাক্টলি, আমরা যখন ওয়েবসাইটে কোনো ইমেজ ইনপুট করব, সেই ইমেজের মধ্যে এই অল্টারে আপনি যে নামটা রাখবেন, গুগলে যখন কেউ সার্চ করবে এই অল্টারের যে নামটা আছে এই নামে যদি সার্চ করে তাহলে আপনার ইমেজটা উপরের দিকে আসবে, মানে গুগলের সার্চে আপনার লিস্টে থাকবে। গুগল সার্চ লিস্টে এই অল্টারে যে নামটা আছে এই ইমেজের জন্য সেই অল্টার নামটাই গুগল ইউজ করবে। গুগলের অ্যালগোরিদম ঠিক এভাবেই কাজ করে। তাই আমরা যখনই যে টাইপের ইমেজ আমরা ইউজ করব আমাদের ওয়েবসাইটে, সেখানে অবশ্যই অল্টার ট্যাগটা ইউজ করবো এবং ইমেজকে ডিসক্রাইব করে এরকম একটা অল্টার আমরা দিব সেখানে। এখন আমি একটা বেবি ইমেজ নেই, তো এই ইমেজটা আমি আমাদের 5 নাম্বার ক্লাসে index.html ফাইলের সাথে বিবিবি 3টা বি লিখে সেভ করলাম। এটা কি ফরম্যাট দেখি, ভয়ঙ্কর ফরম্যাট নাকি জেপিজি? ওকে, আচ্ছা এই ইমেজটা আমরা আমাদের ওয়েবসাইটে ইনপুট করব। ইনপুট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আইএমজি ট্যাগটাকে নিতে হবে। নিলাম, সোর্সের ভিতরে আমাদের, এটা কি আসলে ইমেজ ডাউনলোড হয়েছে? না, ইমেজ ডাউনলোড হয় নাই, কোড ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, তো আমরা অন্য একটা ইমেজ নেব। ইমেজটা ক্লিয়ার হয়ে নেই, শুধু বিবি লিখলাম এবং এইটাকে আমি সোর্সের ভিতরে বিবি ডট জেপিজি এটা আমাদের ওয়েবসাইটে আসবে, বলেন? জি ভাই অবশ্যই আসবে। রিলোড দেই, ইমেজটা চলে আসছে এবং হিউজ ইমেজ, বিশাল বড় ইমেজ। তো আমরা ইমেজটাকে একটু রিসাইজ করে নেই, বিশাল বড় ইমেজ। আচ্ছা, এই ইমেজটার জন্য আমাদের যাইতে হবে ফোল্ডারটায়। আমরা আমাদের ফোল্ডারে যাচ্ছি, ক্লাস ফোল্ডার, index.html এর পাশে আমাদের ইমেজটা আছে, ওয়েব অ্যাপিয়ারেন্স। এই বাবুটাকে ডিলিট করে দেই, ব্যাচ 5 এই বিবিবি, এই ইমেজটাকে রিসাইজ করব আমরা। দেখছেন কত বড় ইমেজ? 300 বাই 300 দিচ্ছি, এটা দিয়ে রাখি, তাহলে হচ্ছে একজ্যাক্ট সংখ্যাটা আমরা যখন এখানে লিখবো 300, এখানে চলে আসছে। এই যে আমাদের ইমেজ, সেভ করলাম, ব্রাউজারে এসে রিলোড দিলাম, চলে আসছে ইমেজ। সো এখন এই ইমেজের অ্যাট্রিবিউটে আমরা কি লিখবো বলেন তো? এইটা কিসের ইমেজ? বেবি। তাহলে আমরা এখানে বেবি লিখবো, বুঝতে পারলাম সবাই? এখন বেবি লিখে যখন কেউ গুগলে সার্চ করবে আমাদের এই ইমেজটাও
সেই সার্চ লিস্টে থাকবে। কেমন? এখন আপনারা কি করবেন, সবার ওয়েবসাইটে সবার ইমেজ রাখবেন, আপনাদের নিজস্ব ইমেজ রাখবেন এবং সেই ইমেজে আপনাদের অল্টারের ভিতরে আপনাদের নাম রাখবেন, যেটা লিখে গুগলে সার্চ করলে আপনাদের ছবি খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, তো ভাইয়া এক্সাম্পল হিসেবে আপনি যে এএলটি তে আপনি যে কোনো একটা নাম লিখে দেন, ওটা নিয়ে গুগলে সার্চ দিয়ে দেখেন তো আসবে কি? ইনস্ট্যান্টলি কি আসবে? সময় লাগবে না? ও, অনেক সময় লাগবে। গুগল এটা বিবেচনা করে দেখবে যে এটাকে কি আসলে উপরের দিকে দেওয়া যায়, র্যাঙ্কিং এ নেওয়া যায়, এসইও হবে এগুলা। আচ্ছা, এগুলো অনেক অনেক মানে গভীর জিনিস। হ্যাঁ, আমরা জাস্ট কাজের ব্যবহারটা শিখলাম। এখন এই দেখেন, অল্টার ট্যাগটা ইউজ করলে, অল্টার অ্যাট্রিবিউটটা ইউজ করলে আরেকটা ইফেক্টিভ সুবিধা আছে। যেমন কোনো কারণে আমাদের ইমেজ ফাইলটা পাচ্ছে না বা কোনো কারণে ইমেজ ফাইলটা পেলো না, সেক্ষেত্রে কি হবে, এই অল্টারটা শো হবে। তো এখন বোঝা যাচ্ছে কি এটা যে একটা বেবি ইমেজ, কারণ এখানে বেবি লেখা আছে। আর যদি বেবি লেখাটা এখানে না থাকতো তাহলে কি বোঝা যেত এটা কিসের ইমেজ, বেবি ইমেজ নাকি মানুষের ইমেজ। তো এই জন্য আমরা সবসময় অল্টার ট্যাগটা ইউজ করব। বুঝতে পারলাম সবাই? জি। অল্টার আসলে যে ট্যাগ না, এটা অ্যাট্রিবিউট। তো আমি এখানে বিবি দিয়ে রাখলাম আর সেভ করলাম। তো এখন বলেন, ইমেজ সম্পর্কে কারো কোনো কনফিউশন রয়েছে? নাই? যারা প্রশ্ন করতেছিলেন তারা একটু বলেন যে ইমেজ সম্পর্কে আমি এটা জানতে চাচ্ছি, বা এটা কিভাবে হবে, বা এরকম কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। ভাইয়া হাইট আর ইয়েটা কি ওখানে সেট করে দেওয়া যাবে না? হ্যাঁ, হাইট উইডথে সেট করতে পারবো আমরা, কিন্তু সেটা সিএসএস। হ্যাঁ, এইচটিএমএল এর ভিতরে হাইট উইডথ সেট করা যায়, কিন্তু সেটাও সিএসএস। হাইট উইডথ জিনিসটাই হচ্ছে সিএসএস, এইচটিএমএল না, এটা কোনো এইচটিএমএল এর ট্যাগ না। আর অ্যাট্রিবিউট হিসেবে আমরা এইচটিএমএল এর ভিতরে সিএসএস নিতে পারি, কিন্তু আমি সেটা নিব না এখন। হাইট উইডথ আমরা চাইলেই সেট করতে পারি, কিন্তু করব না। সিএসএস যখন শিখবো তখন সেট করব। পরেই করব। ওকে, আর কেউ আছেন? ওকে, আর কেউ আছেন? কোনো কোশ্চেন ইমেজ সম্পর্কে? না ভাইয়া। ওকে, গ্রেট। আচ্ছা, তো আপনাদের এই যে এলইডিপি প্রজেক্টে এখন আমরা ক্লাস নিচ্ছি, তো এখান থেকে এখানে আপনার শিডিউলটা জানেন কিভাবে ক্লাস হবে বা কিভাবে ক্লাস নিব? বা আপনারা অলরেডি এখানে যারা আছেন সবাই ম্যাচিওর, তাই না? সবাই ভার্সিটিতে পড়তেছেন, ম্যাক্সিমামই হচ্ছে অনেকেই হচ্ছে এসিএসসি তে পড়তেছেন, তো সবাই ম্যাচিওর। তো আপনারা ইতিপূর্বে জানেন যে বাংলাদেশের যে মানে এই যে এলইডিপি প্রজেক্ট বলেন বা লার্নিং আর্নিং বা এই টাইপের যেসব ফ্রি প্রজেক্ট আছে, তো এইগুলাতে কেমন ট্রেনিং দেওয়া হয় এবং এখান থেকে কেমন ইফেক্টিভ হয় বা কয়জন শিখতে পারে, এরকম কোনো ধারণা আছে আপনাদের? না ভাইয়া। না ভাইয়া। আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা জানি যে এইগুলোতে কিছু হয় এবং কিছুই শেখানো হয় না। আমাদের ময়মনসিংহেও এলইডিপি আছে, মানে এলইডিপি প্রজেক্টে ক্লাস হয় আমরা জানি, এবং সেখানে আমি একবার গিয়েছিলাম এবং দেখছি যে কিভাবে আসলে ক্লাস হয়। এখানে আসলে কিছুই শেখানো হয় না, কিছুই দেখানো হয় না। ট্রেনাররা হচ্ছে খুবই ফালতু টাইপের থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় এরকম। আর হচ্ছে স্টুডেন্টরাও আসে না ফ্রি প্রজেক্ট, মানে এটা 100% বাস্তবায়ন আমাদের দেশে কখনো হয়নি, হবেও না। আমি জানি না, নট শিওর। বাট এই যে আপনারা আমার সাথে আছেন, আপনারা আপনাদের মূল্যবান সময় আমার সাথে স্পেন্ড করতেছেন, 50 দিন একসাথে থাকবেন, এবং আমি যে আপনাদেরকে টাইম দিচ্ছি এটাও খুবই ইম্পর্টেন্ট টাইম, কারণ আমার বিজনেস আছে 2টা, সেই বিজনেসগুলোর পাশাপাশি কিন্তু আমি এখানে টাইম দিচ্ছি, এটাও আমার জন্য হিউজ একটা টাইম। সো আপনারাও এখানে টাইম দিচ্ছেন, আপনারাও এই টাইমে অনেক কিছুই করতে পারতেন। তো আমি চাইবো, আমি অন্যান্য ট্রেনারদের সম্পর্কে খুব বেশি জানি না, এবং এলইডিপি সম্পর্কে আমি যতটুকু জানি আমার ধারণা খুব খারাপ এই সম্পর্কে, কারণ এখানে সঠিকভাবে দেখাশোনা করা হয় না এবং স্টুডেন্টরাও শিখতে পারে না। কিন্তু আমি আপনাদেরকে যে টাইমটা দিব এবং আপনারা যে টাইমে আমার সাথে থাকবেন, আমি চাইবো আপনারা ফুললি ডেডিকেটেড থাকেন, এবং আমি আমার সর্বোচ্চটা দিব আপনাদেরকে। এবং আমার ডেডিকেশন হচ্ছে আমি যে টাইমটা আপনাদেরকে দিচ্ছি, এই টাইমে যেন আপনাদের কোনো এরকম মনে না হয় যে স্যারের সাথে বা ভাইয়ের সাথে আসি, আসলে খুব কিছু হইলো না, এই টাইপের কথাবার্তা যেন কখনো না হয়, সেটাই ইনশিওর করার জন্যই আমি সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমি বেশ কয়েক জায়গায় ক্লাস নিয়েছি, কয়েকটা প্রাইভেট ইনস্টিটিউটে ট্রেনার ছিলাম, অনলাইনে ক্লাস নিচ্ছি, আমার নিজের প্রতিষ্ঠান ছিল, এবং যেসব জায়গায় যে এলইডিপির সাথে ক্লাস নিচ্ছি সব জায়গায় আমার ক্লাসের প্যাটার্ন কিন্তু সেম। আমি কোনো জায়গায় স্টুডেন্টদেরকে ডিস্ট্রিবিউট করি না যে এখানে ফ্রি প্রজেক্ট এদেরকে বেশি শিখাবো না, ওটা প্রাইভেট ইনস্টিটিউট অন্যজনের ওইখানে বেশি দেখাবো না, আমার প্রাইভেট ইনস্টিটিউট এখানে বেশি দেখাবো, এই টাইপের ডিস্ট্রিবিউট আমি কখনো করি না। এবং আমি
সব জায়গায় সেম একইভাবেই ক্লাস নেই, আমার ক্লাস নেওয়ার স্টাইল একই রকম, এবং সব জায়গায় আমি সেম টপিকসগুলোই দেওয়ার চেষ্টা করি যেন সবাই সব মানে সমানভাবে শিখতে পারে। আর একটা বিষয় হচ্ছে আপনারা মানে এই 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 কনফিডেন্সটা রাখেন যে আমার সাথে যদি আপনারা 50 দিন থাকেন অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাদের পরিশ্রম করতে হবে, আপনাদের প্র্যাকটিস করতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। প্রচুর প্যারা দিব, 50 দিন প্যারা নেন না। লাইফ থেকে অনেক সময় অনেক মানুষ তো জেলে যায়, 5 বছর 10 বছর জেলে থাকে, আবার হচ্ছে মানে অসুস্থ থাকে, হাসপাতালে 2-1 মাস থাকে, এরকম হয় না? তো আপনারা এরকম মনে করেন যে আমাদের লাইফে এই 2 মাস সময় আমরা কাউসার স্যারের সাথে থাকলাম, কাউসার স্যার যেভাবে আমাদেরকে গাইডলাইন দেয় সেভাবে ফলো করলাম। দেখেন আপনারা হবেন, যদি আমার এই ইনস্ট্রাকশন ফলো করেন ইনশাল্লাহ এলইডিপি প্রজেক্টের সব থেকে বেস্ট ব্যাচ হবেন আপনারা। আমি সেই আশাই প্রত্যাশা করবো, কারণ আপনাদের এখানে 25 জন অ্যাটেন্ড আছে। এলইডিপির অন্যান্য যেসব ক্লাস হচ্ছে আমি দেখছি, আমাদের একটা ট্রেনারদের গ্রুপ আছে, সেখানে দেখছি 10 জন 12 জন 15 জন অ্যাটেন্ড করে। তো আপনারা এখানে 30 জনের মধ্যে 25 জন 24 জন অ্যাটেন্ড আছেন, সো এটা হিউজ। সো আপনারা এইটা বজায় রাখবেন, ধরে রাখেন। আমি আপনাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই। আপনারা যদি সাকসেস হন আমি নিজে সাকসেস হব। এবং আমি অলরেডি আপনারা জানেন যে হয়তো গত ক্লাসে বলছিলাম যে আমাকে যে এই এলইডিপির প্রজেক্টে নিযুক্ত করেছেন উনি অলরেডি আমাকে এটা অবগত করেছেন যে অন্যান্য ট্রেনার যারা আছেন তাদেরকেও আমি যেন ট্রেন আপ করি যে কিভাবে আমি ক্লাস নেই, কিভাবে আমার ক্লাসে এত স্টুডেন্ট থাকে, এই বিষয়ে যেন তাদেরকে একটু দেখাই। সো আপনাদেরকে আমি সবসময় যেটা বলবো, আপনারা আমার সাথে থাকেন, আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করেন। যারা অলরেডি অ্যাডভান্স আছেন, আমি জানি যারা এখানে আগে থেকে টুকটাক কাজ করতেছেন, HTML CSS পারেন, WordPress টুকটাক পারেন, তারা আমার সাথে একটু কনফ্লিক্ট হবে, কারণ তারা এই বিষয়গুলো জানে। আর আমি সবসময় তাদেরকে নিয়ে দুশ্চিন্তায় থাকি, যারা টুকটাক পারে, একটু পারে, তাদেরকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় থাকি। তারা মাঝপথে চলে যায়, মাঝপথে ছেড়ে দেয়। তো আপনারা থেকে যেন কেউ না হন, আর যদি হন সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে এবার স্ট্রিক্ট রুল আছে যে যদি কেউ ক্লাসের মাঝখান থেকে চলে যায় তাহলে তার এনআইডি কার্ড সহ সকল ইনফরমেশন কিন্তু আমাদের হাতে আছে, যে কোনো মুহূর্তে মামলা টামলা খাইতে পারেন। ভয় দেখাচ্ছি না, এটা কিন্তু আমাকে বলা হয়েছে, বুঝছেন? আপনাদেরকেও হয়তো ক্লাসে এসে একজন উপরে থেকে একজন রিপ্রেজেন্টেটিভ এসে হয়তো বলবে আপনাদেরকে, এরকম কথাবার্তা বলে যাবে। আচ্ছা, যাই হোক, সো আমি আশা করব আপনারা সবাই থাকবেন, আর আমি জানি আপনারা থাকবেন, কারণ এখানে সবগুলাই যে মুখ দেখা যাচ্ছে, এর নাম কি? রাহুল, জান্নাতুল মাওয়া, হ্যাঁ, সীমান্ত, আপনাদেরকে যাদেরকে দেখতে পাচ্ছি সবাই ডেডিকেটেড। হ্যাঁ, সবার চেহারাটা কেমন একটা সাকসেস ভাব আসতেছে। সবাই ভবিষ্যতে ফ্রিল্যান্সার হচ্ছেন, ডলার উইথড্র করতেছেন, এরকম একটা এনভায়রনমেন্টে নিজেকে রাখেন। নিজেকে চিন্তা করেন আগামী 2 মাস পর, 2 মাসে আসলে ফ্রিল্যান্সার হওয়া সম্ভব না, 2 মাসে আমরা নিজেদের ভিত্তিটা স্থাপন করব। তো একটা সময়, নির্দিষ্ট সময় পর, 2 মাস পর, 5 মাস পর আপনারা নিজেদেরকে দেখেন। এখন আজকে যে এখন এই মুহূর্তে 10 তারিখ, 6 মাস, জুন মাসের 6 তারিখ আসি, আপনি এখন চিন্তা করেন অক্টোবর নভেম্বর মাসে আমি ব্যাংক থেকে টাকা উঠাচ্ছি, উইথড্র দিচ্ছি টাকা, বাবা মায়ের জন্য শাড়ি কিনতেছি, বাবার জন্য পাঞ্জাবি বানাচ্ছি, ছোট ভাইকে ফোন কিনে দিচ্ছি, এরকম একটা ভিজুয়ালাইজেশন নিজের মাঝে চিন্তা করেন। এটা যদি করতে পারেন এখন থেকে, তাহলে আপনার সাকসেস হওয়াটা মানে একটা স্টেপ ক্লোজার, মানে এক স্টেপ বাকি থাকবে আপনার সাকসেস হওয়ার জন্য। তো এই জন্য ভিজুয়ালাইজেশনটা খুব ইম্পর্ট্যান্ট। আপনারা যারা মানে অনার্সে পড়তেছেন, অনেকে হয়তো অনেক কিছু টিউটোরিয়াল বা মোটিভেশনাল ভিডিও দেখছেন। তো এরকম একটা ভিডিও আমি মাঝে মাঝেই দেখি, সেটা হচ্ছে ওই যে দ্য মিরাকেল মর্নিং নামের একটা বই আছে, খুবই অলরেডি সব ফেমাস বইদের মধ্যে একটা বই, দ্য মিরাকেল মর্নিং, এটা হাল অ্যালবার্টের লেখা। তো এই বইয়ে একটা আছে আপনার মানে 6টা মর্নিং হ্যাবিটের কথা বলা হয়েছে মিরাকেল মর্নিং এ। 6টা মর্নিং হ্যাবিটের মধ্যে একটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, মানে নিজেকে আপনি কোথায় যাবেন, আপনি কোথায় আছেন, কোথায় যাবেন, এটা চিন্তা করা। যেমন আমি এখন মাঝে মাঝে চিন্তা করি আমি আগামী 2 বছর পর সারা ওয়ার্ল্ডে আমার কয়েকটা বিজনেস থাকবে, সারা পৃথিবীতে আমার বিভিন্ন পয়েন্টে আমার বিজনেস থাকবে, সেখানে আমার বিভিন্ন প্রোডাক্ট থাকবে, সেগুলো আমি দেখাশোনা করব। আমার অনেকগুলো ম্যানেজার থাকবে, তাদেরকে ফোন দিয়ে বলবো এই তোমার ওই দেশের কি অবস্থা, তারপর ওই সিটি নিউ ইয়র্কের কি অবস্থা, ওখানে সেল কেমন হচ্ছে, বাংলাদেশ থেকে লোক নিচ্ছি সেই দেশে হচ্ছে আমার এমপ্লয়ি হিসেবে কাজ করতেছে, তারা স্যালারি দিচ্ছি। এইভাবে নিজেকে ভিজুয়ালাইজ করি, সকালে ঘুম থেকে উঠে এটা করি আমি। তো আপনাদেরও এটা করতে হবে যে আগামী 2 মাস 4 মাস 5 মাস পর আমি ফ্রিল্যান্সার, বাইক কিনলাম নিজের টাকায়, ফেসবুকে পোস্ট দিচ্ছি, স্ট্যাটাস দিচ্ছি যে আজকে $1000 ইনকাম করে নিজের টাকায়
বাইক কিনলাম, $1000 দিয়ে আসলে বাইক কেনা হয় না, $2000 ইনকাম করে বাইক কিনলাম, বাড়িতে ফ্রিল্যান্সার একটা বাড়ি করলাম, তারপর হচ্ছে গাড়ি কিনলাম, ইন্দোনেশিয়াতে ঘুরতে গেলাম, সিঙ্গাপুর ঘুরলাম। তো এইভাবে নিজেকে ভিজুয়ালাইজ করেন। আর ছেলেরা বেশি বেশি চিন্তা করেন বড়লোক মেয়ে টেয়ে পাবেন, হ্যাঁ আচ্ছা বড়লোক লাগবে না, মানে ভালো মেয়ে পাবেন। আর মেয়েরা চিন্তা করেন যে বিসিএস, আচ্ছা আপনারা তো বিসিএস এ যাবেন না, ভালো ফ্রিল্যান্সার পাবেন হ্যাঁ সঙ্গী হিসেবে। তো এইভাবে আমি নিজেকে যাব চিন্তা- বিসিএস এ, ইচ্ছা আছে। মানে বিসিএস হাজবেন্ড। আমার নিজের ইচ্ছা আছে বিসিএস ক্যাডার হওয়ার। ও আচ্ছা আচ্ছা, না, আমি এখানে বলছিলাম যে মেয়েরা হচ্ছে বিসিএস ক্যাডার হাজবেন্ড পাবে, এই টাইপের ভিজুয়ালাইজেশন। হ্যাঁ, তো এইভাবে নিজেকে চিন্তা করেন যে আমি সাকসেস হচ্ছি, আমি একজন সাকসেসফুল পারসন, আর আমি ইউনিক, আমাকে দিয়ে হবে। এভাবে নিজেকে চিন্তা করেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। তো এই যে এখন আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম, তো এই কথাটা যদি আমি অফলাইনে বলতাম, আমার বডি ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে আমি আমার চোখ আপনারা দেখতেন, তখন কিন্তু এটা একটা এক্সপ্রেশন হইতো, আপনারা এই বিষয়টা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারতাম এবং আপনারাও বিষয়টা ভালোভাবে নিতেন। কিন্তু এখন অনলাইনে কিভাবে বুঝলেন আপনারা বা আমি কিভাবে বুঝাইলাম, এটা কনফিউশনের মধ্যে ফেলাবেন না যে আমাকে দিয়ে হবে না, এই টাইপের কথা কখনো বলবেন না, বা আমি পারতেছি না, পারবো না, এই টাইপের কথা কখনো বলবেন না। সবসময় পজিটিভ থাকবেন। পজিটিভ থাকার একটা মজার বিষয় হচ্ছে, আপনি যখন পজিটিভ থাকবেন, আপনি যখন নিজেকে বিশ্বাস করবেন, তখন আসলেই সেটা হয়ে যাবে। আপনাকে আশপাশের মানুষজন খারাপ বলবে, আশপাশের মানুষজন আপনাকে ব্যর্থ বলবে, আশপাশের মানুষজন আত্মীয় স্বজন জন আপনাকে নিয়ে ঠাট্টা করবে, কোনো সমস্যা নেই, তাদের কথায় কান দিবেন না। নিজেকে বিশ্বাস করেন, আপনি জানেন আপনি কি। সো এটা ফলো করবেন সবসময়, নিজেকে বিশ্বাস করার চেষ্টা করবেন। ওকে, এটা কিন্তু আমাদের ক্লাসের পার্ট, বুঝতে পারছেন? আমাদের ক্লাসে 4টা পোরশন আছে। প্রথম 4টা পোরশনের 100 ঘন্টা 200 ঘন্টা করে 2টা পার্ট। হ্যাঁ, 100 ঘন্টা, প্রথম 100 ঘন্টায় আমাদের হচ্ছে 75 ঘন্টা হচ্ছে সফট স্কিল, মানে এই যে HTML CSS বুটস্ট্র্যাপ এই টাইপের বিষয়গুলো আমরা দেখব, স্ট্যাটিক ডিজাইন। তারপর 25 ঘন্টা হচ্ছে কমিউনিকেশন, আপনারা কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন। হ্যাঁ, মোটিভেশন, এই যে দিলাম, এটা মোটিভেশন হবে না, তবে আমি একটু শেয়ার করলাম আর কি। আচ্ছা, মোটিভেশন, কমিউনিকেশন এই টাইপের, মানে কথাবার্তা হবে 25 ঘন্টা, 75 ঘন্টা হবে সফট স্কিল। তো এটা কিন্তু আমি ওইভাবে ভাগ করব না, মানে আগে 75 ঘন্টা শুধু স্কিল, তারপর 25 ঘন্টা শুধু কথাবার্তা, এভাবে করলে আপনারাও ক্লাসে বোর হয়ে যাবেন, আর আমি ওইভাবে ক্লাস নিতে পারবো না। তো আমি যেটা করি সেটা হচ্ছে, আমি যখন আপনাদেরকে একটা স্টোরি শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন সফটটেকে জয়েন করি, মানে সফটটেক আইটিতে যখন ট্রেনার হিসেবে জয়েন করি, তো কিছুদিন পরেই আমার নামে অনেকেই কমপ্লেন করে, টিচাররা, স্টুডেন্টরা, তারপর হচ্ছে স্টুডেন্টরা না এক্স্যাক্টলি, টিচাররা, এমপ্লয়িরা আমার নামে সফটটেকের সিইও যে আছে তার কাছে কমপ্লেন করে যে কাউসার স্যার আমাদের রুটিন অনুযায়ী ক্লাস করাচ্ছে না, আমাদের শিডিউল অনুযায়ী ক্লাস করাচ্ছে না, সে তার প্যাটার্নে ক্লাস করাচ্ছে। তারপর আমাকে নিয়ে মিটিং হয় সফটটেকে সিইওর সাথে। তারপর ওই মিটিং এ আমি আমার বিষয়টা প্রেজেন্ট করি, যে আমি যেভাবে ক্লাসে দেখাই সেটা উপস্থাপন করি, এবং তাদের যে শিডিউলটা বা কোর্স কারিকুলামটা ছিল সেটার সাথে কম্পেয়ার করি যে আমারটা কেমন আর ওটা কেমন। তারপর সফটটেকের সিইও ইনস্ট্যান্টলি ওই মুহূর্তে মিটিং শেষ করে তাদের যে কোর্স কারিকুলাম আছে সেটা আমি যে কোর্স কারিকুলামটা দিয়ে ক্লাস করাচ্ছিলাম আমার নিজের প্যাটার্ন অনুযায়ী, সেটাকে রিপ্লেস করে এবং সবগুলো টিচারকে সবগুলো ক্লাস অনুযায়ী আমি যেভাবে দেখাচ্ছি সেই কোর্স কারিকুলামে ফলো করার ইনস্ট্রাকশন দেয়। তো এজন্যই আমি জানি আসলে কোন বিষয়টা এক্স্যাক্টলি দরকার, কোন বিষয়টা আপনি শিখলে আপনার কাজে লাগবে, কোন বিষয়টা শিখলে খুব ইজিলি শেখা যাবে, কোন বিষয়টা শিখলে ক্লায়েন্টকে ইজিলি সার্ভিস দেওয়া যাবে, মার্কেট প্লেসে কাজ পাওয়া যাবে। তো এই বিষয়গুলোর এক্সপিরিয়েন্স আমার আছে, আমার খুব বেশি দিনের এক্সপিরিয়েন্স না, কিন্তু যে কয়দিনের এক্সপিরিয়েন্স আছে সেই কয়দিন প্রপার ভাবে আমি এটা নিয়ে রিসার্চ করেছি। আমি যখন সফটটেকের স্টুডেন্ট ছিলাম, সফটটেকের স্টুডেন্ট শেষ হওয়ার পর, মানে আমি সফটটেকের স্টুডেন্ট থাকা অবস্থায় ট্রেনার হয়েছি, কারণ ইন্টার্নশিপ চলতে থাকে, ইন্টার্নশিপ 3 মাস 4 মাস হয়। তো আমি 3 মাস পর সফটটেকের ট্রেনার হয়েছি। মানে দেখেন, আমি 3 মাস আগে কিছুই জানতাম না, আমি স্টুডেন্ট ছিলাম, সেখানে আমি ট্রেনার হইলাম। ট্রেনার হয়ে আমার যে ট্রেনার ছিল সেই ট্রেনারের থেকেও আমি যখন জয়েন করি, আমার জয়েন করার সময় সফটটেকে তখন 9 জন ট্রেনার ছিল। 9 জন ট্রেনারের মধ্যে এক একজনের স্যালারি এক এক রকম ছিল। আমার স্যালারিটা সবার থেকে বেশি দেওয়া হয়, এবং আমার যে ট্রেনার ছিল, যে 2 বছর যাবত ওইখানে ট্রেন আপ করাচ্ছে, তার থেকেও বেশি আমার স্যালারি ছিল। তো এই জন্য মানে আসলে
আপনি আপনি যে কি জিনিস সেটা আপনাকে বুঝাইতে হবে সব জায়গায়, আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে প্রপারলি। হচ্ছে মানে এক্সপেরিয়েন্স হচ্ছে কি কয়দিনে যেটা এক্স্যাক্টলি কাজ করছেন সেটা সবাই দেখে। এখন আমার 20 বছরের এক্সপেরিয়েন্স, মোটু পাতলু দেখেন, মোটু পাতলু দেখেন, বসিটি নামের একটা কি বলে আমার সেটা সার্চ করেন এবং প্রপার ভাবে সেই বিষয়টা ক্যাচ করতে পারেন। তো এজন্য আমি আমার কোর্সের কারিকুলামটা এমন ভাবে সাজিয়েছি যেটা আপনাদের জন্য এফেক্টিভ হবে এবং আপনারা ইন ফিউচার এটাতে ভালো করতে পারবেন। এজন্য আমি ক্লাসের ফাঁকে বেশি বেশি কথা বলবো এবং কথাগুলো যেন আপনাদের উপকারে হয়, কমিউনিকেশন আপনারা যেন শিখতে পারেন, আপনারা যেন বুঝতে পারেন যে কি করতে হবে, লাইফের পারপাসটা জানতে পারেন, এইগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর এটাই হইতে পারে আমার এলইডিপির সাথে বা আমার ট্রেনিং জগতে লাস্ট ক্লাস নেওয়া লাইভ, কারণ আমার প্রচুর পরিমাণ টাইম লস্ট হচ্ছে। কারণ দেখেন সকাল 9টা থেকে একদম 6টা পর্যন্ত আমি ক্লাস দিই, মাঝখানে 1 ঘন্টা ব্রেক, আমার অফিস আছে, আমার এমপ্লয়ি আছে, আমার ক্লায়েন্ট আছে, এগুলো ম্যানেজ করা আমার জন্য টাফ হয়ে যাচ্ছে। তো আর এখান থেকে যে বেনিফিটটা পাচ্ছি মোটামুটি এটা অন এভারেজ অনেক ভালো, যে কোনো জবের থেকে অন এভারেজ এটা অনেক ভালো। আবার গভর্নমেন্ট থেকে অনেক অপরচুনিটি দেওয়া হবে সেটা আমি জানি, কিন্তু এই যে আমি আপনাদের সাথে টাইমটা দিচ্ছি, এই টাইমটাতে কিন্তু আমি যদি আমার নিজেকে টাইম দিতাম তাহলে আমি আরো বেটার কিছু করতে পারতাম। কারণ আমি একজন, আমার ইনোভেশন আছে, আমার প্ল্যান আছে, ফিউচার প্ল্যান আছে, এগুলো নিয়ে আমি কাজ করব। তো এগুলোতে আমার বেনিফিট না আসলেও আমি স্যাটিসফাইড থাকি। কিন্তু এই যে আমি আপনাদেরকে টাইম দিচ্ছি, তো এখানে কিন্তু আমার নিজেকে টাইম দেওয়া হচ্ছে না, আপনাদেরকে দিচ্ছি। আর এখান থেকে যে বেনিফিটটা আসতেছে সেটাও আমি নিজেকে টাইম দিলে যেটা পাইতাম সেটা থেকে অনেক 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 কম। কারণ এখানে এটার কোনো মানে ফিউচার নাই, কারণ আমি যে ট্রেনার হইলাম, ট্রেন আপ করাচ্ছি, তো এটার এখানে স্টপ। হ্যাঁ, আর আমি যদি একটা প্রোডাক্ট বানাই, এই সময় একটা ওয়েবসাইট বিল্ড আপ করি বা এই সময় একটা ক্লায়েন্ট জেনারেট করি, তাহলে ওই ক্লায়েন্টটা আমার ফিউচার ক্লায়েন্ট থাকবে বা ওই ওয়েবসাইটটা আমার ফিউচারে মানি জেনারেট করবে। সো এই যে দেখেন ডাইনামিক বিষয়টা, তারপর আমি এখানে টাইম দিচ্ছি। এজন্যই বললাম যে এটাই হতে পারে আমার লাস্ট ব্যাচ। এবং আমার যে এসো শিখি প্ল্যাটফর্ম আছে, এখানেও আমি আর লাইভ ক্লাস হয়তো বেশি নিব না। এখানে আমি একটা কোর্স রেডি করতেছি বা 2-3টা কোর্স রেডি করব। সেই কোর্সগুলো অলওয়েজ থাকবে, লাইভ মানে রেকর্ড করা থাকবে, যখন কেউ শিখতে চাইবে ওইখানে অ্যাসাইন করবে, শিখবে। এজন্য আমি প্ল্যাটফর্মটা তৈরি করতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার টাইমটা আপনি সেখানেই দিবেন যেখানে আপনার টাইম দিলে কাজে লাগে, বুঝতে পারলেন? যেমন আমার ক্ষেত্রে কিন্তু এখন সেটা হচ্ছে না, আমি জানি। আপনারা অনেকেই বলবেন স্যার আপনার তো হচ্ছে না, কিন্তু একটা দিক দিয়ে হচ্ছে। যেমন আপনারা এখান থেকে যারা শিখবেন, এখান থেকে আমি ধরে নিলাম 20-25 জন সাকসেসফুল ফ্রিল্যান্সার হবেন। কার মাধ্যমে হয়েছেন? আহমেদ কাউসার স্যারের স্টুডেন্ট থেকে হয়েছেন। তো আপনাকে যখন কোনো আপনার শুভাকাঙ্ক্ষী বলবে, বা আপনি তো ট্রেনার হবেন না, সবার ডেডিকেশন ট্রেনার হওয়ার থাকে না, কারণ ওয়েব ডেভেলপমেন্ট শিখে অনেক রকমের ওয়ে আছে টাকা ইনকাম করার। সো আপনি ট্রেনার হবেন না বা হতে পারেন, যারা হবেন না তাদেরকে বলতেছি। তো আপনাদের অনেক পরিচিত বন্ধু বান্ধব থাকতে পারে, তারা আপনাকে জিজ্ঞেস করবে কোথা থেকে শিখছো? আহমেদ কাউসার স্যারের কাছ থেকে। আহমেদ কাউসার স্যারকে এসো শিখির ফাউন্ডার, এসো শিখির সিইও, সেখানে তার কোর্স আছে, দিবেন রেফারেন্সে, সে আসবে, কোর্স করবে, টাকা আসবে। তো এই যে একটা বিষয় আছে, এটা হচ্ছে ডাইনামিক আপনাদের কাছ থেকে থাকবে। ওই যে বলে না, গাছ রোপণ করলে সেটা থেকে সোয়াব আসতেই থাকে, যেমন সদগায়ে জারিয়া। আপনি একটা গাছ রইলেন, সেখান থেকে পাখি একটা ফল খাইলো, আপনি মারা গেছেন, আপনার কবরে সেটা সোয়াব যাবে। ঠিক একইভাবে আপনারা শিখতেছেন, আপনাদের কাছ থেকে একজন না একজন ডাইল বের হবেই, সেখান থেকে একজন না একজন আমার স্টুডেন্ট জেনারেট হবেই, আমি জানি এক্স্যাক্টলি হবেই। তো সেক্ষেত্রে এটা একটা দিক থাকতেছে। সো একবারে যে হচ্ছে সেরকম না। আচ্ছা, তো অনেক কথা বলে ফেললাম, এখন আবার ক্লাসে যাইতে হবে। যেটুকু বললাম বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনাদেরকে কি ওই যে মিরাকেল মর্নিং যে বইটা আছে, 6টা মর্নিং হ্যাবিটের কথা বলা হয়েছে ওই বইয়ে, সেই 6টা মর্নিং হ্যাবিটের কথা কি বলবো? আপনারা কি চেষ্টা করবেন? যদি চেষ্টা করেন তাহলে বলি। বলেন। আচ্ছা, ওই হাল এলরট যে বইটা লেখছিল, হাল এলরট, উনি হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট করে, কার অ্যাক্সিডেন্টে একদম মারা যায় এরকম অবস্থা, মানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করছিল যে মারা গেছে।
সে কমাই ছিল প্রায় 3 মাস না 6 মাস, এরকম 2 মাস মনে হয় কমাই ছিল। তো তারপর সে যখন কমা থেকে উঠে, তখন ডাক্তার তাকে মৃত ঘোষণা করার পরেও কিন্তু সে বেঁচে ছিল আর কি, ওটা ডাক্তারের হয়তো ভুল হয়েছিল। তো সে কমা থেকে একদম তার সবগুলো 16টা হাড় মনে হয় ভেঙে যায়, মেরুদণ্ডের 16টা হাড় ভেঙে যায়। তাই এইভাবে ডাক্তার বলছিল সে কখনো চলাফেরা করতে পারবে না, হ্যাঁ, তাকে সে কখনো চলাফেরা করতে পারবে না। তো তার বেশ কিছুদিন পর ম্যারাথন, আল্ট্রা ম্যারাথন সম্পর্কে না জানেন আপনারা? ওই যে অনেক লম্বা 20 কিলোমিটার 50 কিলোমিটার যে দৌড় হয়, আস্তে আস্তে দৌড়ায়, আল্ট্রা ম্যারাথন, শুনছেন নাম? জি ভাইয়া। অলিম্পিকে অনেক সময় ম্যারাথন, হ্যাঁ। জি ভাইয়া শুনছি ম্যারাথন দৌড়। হ্যাঁ, সো ওই হাল এলডট যে বইটা লিখছিল, সে ওইরকম একটা ইনজুর হওয়ার পর ওই আল্ট্রা ম্যারাথন চ্যাম্পিয়ন হয়, মানে আল্ট্রা ম্যারাথনে দৌড়ায়। তো দেখেন, চিন্তা করে, যেখানে ডাক্তার বলছে আপনি কোনোদিন হাঁটতেই পারবেন না, চলতে পারবেন না, সে 1-2 বছরের মধ্যে দৌড়াইতে পারছে এবং আল্ট্রা ম্যারাথন দৌড়াইছে, যেটা আমি আপনি পারবো না কখনো, আমাদের দ্বারা সম্ভব নয়। 50 কিলোমিটার একটানা দৌড়াইতে পারবেন এমন কোন বীর পুরুষ আছেন এখানে? না ভাইয়া। তাহলে বুঝে দেখেন, 5 কিলোমিটার ধরে লিখিস। তাহলে বুঝে দেখেন সে কি পরিমাণ পরিশ্রম করছে নিজেকে। তো সে তার পরবর্তী লাইফে ব্যাপক সাকসেস হয়েছে এবং প্রচুর সাকসেসফুল পারসন, এবং তার এই মিরাকেল মর্নিং বইটা খুবই ফেমাস, সবাই পড়ে, অনেক এন্টারপ্রেনিয়ররা পড়ে, এবং আমি ওনার এই 6 মর্নিং হ্যাবিট ফলো করার ট্রাই করি, কিন্তু এখন করা যাচ্ছে না, কারণ এখন হচ্ছে আমি ঘুমাই হচ্ছে সকালে 6টা-5টার সময় শুই, তারপর হচ্ছে 9টার আগে উঠে ক্লাস করতে হয়, এটা হচ্ছে আমার ঘুমের টাইম এখন। সো আমি ওনার এটা ফলো করতে পারতেছি না। আমি জানি এটা আমার জন্য অনেক ক্ষতিকর একটা দিক, তবে কিছু করার নেই, 2 মাস এটা মেনে নিতেই হবে। আচ্ছা, তারপর উনি যেটা করছিল সেটা হচ্ছে ওই অসুস্থ হওয়ার পর, মানে সুস্থ হওয়ার পর 6টা মর্নিং হ্যাবিট ও বিভিন্ন বই পড়ে বা বিভিন্ন গুগল করে বা বড় মানুষের কাছ থেকে জেনে 6টা মর্নিং হ্যাবিট সে তৈরি করে। যখন এটা নিয়ে কাজ করা শুরু করে, মানে ওই হ্যাবিট গুলো নিয়ে কাজ করা শুরু করে, তার আগে তার $25,000 ঋণ করা ছিল, তার বাড়িটা বিক্রি করার উপক্রম ছিল। তারপর যখন সে 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যেই সে ওই হয় আর কি, মানে ওই ঋণটা শোধ করে সাকসেস হওয়া শুরু করে, বাড়ি কিনে এবং আল্ট্রা ম্যারাথন দৌড়ায়। তো এই 6টা মর্নিং হ্যাবিট কি ছিল, যার কারণে সে এই জন্যই সে বইটার নাম রাখছে হচ্ছে দ্য মিরাকেল মর্নিং। মিরাকেল মর্নিং মানে হচ্ছে একদম এই বিষয়টা তার কাছে একদম মিরাকেল হয়ে গেছিল। তো আপনারা যদি এটা ফলো করেন, তাহলে আপনাদের লাইফটাও চেঞ্জ হবে। আমি ড্যাম শিওর, যদি আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন, এখানে প্রত্যেকটা মানুষ যদি এটা প্র্যাকটিস করতে পারেন বা ফলো করতে পারেন, তাহলে আপনারা সবাই সাকসেস হবেন ইনশাআল্লাহ। ওকে, তো উনি প্রথমে যেটা করতো, সবার আগে উনি বলছে আপনাকে ঘুম থেকে জেগে উঠতে হবে, ভোরে ঘুম থেকে জেগে উঠতে হবে। ভোর বলতে আপনি ফজর নামাজের আগে উঠবেন, ফজর নামাজের উপরে আগে উঠে মেডিটেশনে যাবেন। মেডিটেশন মানে কি? সাইলেন্স মোড, একদম সাইলেন্স হয়ে এক জায়গায় বসবেন, বসে মানে ইবাদত করবেন। এটাকে আমরা চাইলে নামাজ পড়তে পারি, ফজর নামাজ পড়ে বসতে পারি, এটা হচ্ছে প্রথম, মানে সাইলেন্স মোড। এটা উনি একটা শর্ট দিচ্ছে সেবার্স মানে হচ্ছে এই 6টা ওয়ার্ড, প্রথম ওয়ার্ড আর কি। প্রথম অর্থ হচ্ছে সাইলেন্স, মানে আপনাকে সকালে ঘুম থেকে উঠে তারপর একটু সাইলেন্ট মোডে যাইতে হবে। 2 নাম্বারে হচ্ছে, আমি আসলে সবগুলো বলতে পারবো কিনা আমি জানি না। 2 নাম্বারে যেটা করছে উনি, সেটা হচ্ছে প্রেয়ার্স, মানে প্রার্থনা, সেবার্স 2 নাম্বার হচ্ছে অ্যাফার্মেশন মানে হচ্ছে সে যে কাজটা করবে সেটার উপর, মানে আয়নার সামনে আসবেন, সবার বাসায় আয়না আছে না, মিরর, আয়নার সামনে এসে নিজেকে দেখা, নিজেকে দেখে নিজের সাথে কথা বলবেন। এটা আমি করতাম, এটা আমি এই বইটা পড়ার আগেই করতাম। আমি যখন মালয়েশিয়াতে ছিলাম, 7-11 জব করি, তখন রাতের বেলা পুরো সবটা আমি একাই দেখাশোনা করতাম। তো ওই সময় রাত্রে 12টা-1টার পর কোনো কাস্টমার আসতো না। তো ওই সময়টা আমি কি করতাম, আমার ওই শপে বিশাল বড় একটা আয়না ছিল, আয়নার সামনে যাইতাম, আয়নার সামনে যাই, তখন আমি কিন্তু কিছুই না, আমি ফ্রিল্যান্সিংও করি না বা কিছুই না, আমার লাইফে তেমন কোনো কিছু সাকসেস করি নাই ওই সময়। তো ওই সময় আমি ওই আয়নার সামনে এসে ইংলিশ শেখার চেষ্টা করতাম। এই কথাটা আমি কোনো এক জায়গায় শুনছিলাম, বা হয়তো পারে আমি নিজে থেকে ভিজুয়ালাইজ করছি যে আয়নার সামনে এসে কথা বললে এটা অনেকটা ইফেক্টিভ হয়। তো আমি এসে কি করতাম, এরকম ইংলিশে কথা বলতাম। আমি তখন ইংলিশ পারি না, ইংলিশ শেখার জন্য এটা করতাম।
তো আইসা বলতাম এরকম যে আমি এখন বাংলাদেশের সব থেকে বড় সাকসেসফুল পারসন, বিজনেসম্যান। এখন আমি 1000 মানুষের সামনে বক্তব্য দিচ্ছি, মোটিভেশনাল স্পিকার হিসেবে আমাকে ডাকা হয়েছে। এখন ক্লাউড, তাদের সামনে আমি এখন বক্তব্য দিচ্ছি। তো আয়নার সামনে এসে এভাবে দাঁড়ায়া এরকম হাত ভঙ্গি টঙ্গি এরকম করে আমি নিজের কথা বলতাম, আমার লাইফ স্টোরি শেয়ার করতাম। এক্স্যাক্টলি এভাবেই করতাম। মাঝে মাঝে কাস্টমার এসে ভাবতো এই এমপ্লয়িটা পাগল। হ্যাঁ, অনেক সময় অনেক মালয়েশিয়ানরা এসে বলছে কি এটা কি এমন করতেছে কেন, এরকম বলছে। কিন্তু আমি এগুলা কানে নিয়ে নেই, মাথায় নিয়ে নেই, কারণ আমি জানি আমার এখানে আমার সময় দিলে আমার কাজে লাগতেছে। আমি যদি বসে বসে মোবাইল টিপতাম বা গেম খেলতাম, সেক্ষেত্রে আমার ওই টাইমটা ইউটিলাইজ হইতো না। তো এটা আমি বুঝতে পারছিলাম। ওকে, তো এইভাবে দ্বিতীয় বিষয়টা কি কি বললাম, আয়নার সামনে এসে কথা বলতে হবে, অ্যাফার্মেশন। তো ওইখান থেকে আমি 2-3 মাস প্র্যাকটিস করার পর আমার ইংলিশ স্কিলটা ভালো হয়ে যায়। এখন আমি মোটামুটি ইংলিশে যে কোনো ক্লায়েন্টের সাথে ভালো কনভারসেশন করতে পারি, বুঝাইতে পারি, তার কথা বুঝতে পারি। আমার গ্রামাটিক্যাল ইংলিশ জানার প্রয়োজন নাই, কারণ গ্রামাটিক্যাল আমি জানিও না, এবং আমি জানি আমার গ্রামাটিক্যাল অনেক মিস্টেক হতে পারে, কিন্তু ক্লায়েন্টকে আমি একটা বিষয় বুঝাইতে পারি, তার বিষয়টা আমি বুঝতে পারি এবং কনফিডেন্টলি কথা বলতে পারি, এবং ক্লায়েন্টরা স্যাটিসফাই থাকে আমার সাথে কমিউনিকেট করে। তো এই জন্য গ্রামাটিক্যাল বিষয়গুলোকে আমি কখনোই প্রাধান্য দিই না, আপনারাও দিয়েন না। আচ্ছা, 2 নম্বর বিষয় গেল কি, অ্যাফার্মেশন। আপনাকে আয়নার সামনে এসে কথা বলতে হবে। 1 নম্বর কি, সাইলেন্স। তারপর বি, সে বার্ডস, বি 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এই যে ভিজুয়ালাইজেশন। আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। আপনি 1 বছর পর কোথায় আছেন, 2 বছর পর কোথায় যাবেন, এখন কোথায় আছেন, এটাকে আপনার ভিজুয়ালাইজ করতে হবে। নিজেকে চিন্তা করতে হবে আগামী 2025 সালে আপনি কোথায় আছেন, আপনার কয়টা বাচ্চা হচ্ছে, আপনার কত টাকা ইনকাম, এই টাইপের ভিজুয়ালাইজেশন আপনার মাথায় থাকতে হবে এবং সেগুলো ভাবতে হবে। 4 নাম্বার, এক্সারসাইজ। আপনাকে প্রতিদিন সকালে উঠে একটা নির্দিষ্ট পরিমাণ এক্সারসাইজ করতে হবে। সেক্ষেত্রে আপনার বডি এবং মাইন্ডসেট একসাথে কাজ করবে। আপনি যদি এক্সারসাইজ না করেন, অনেকদিন যদি এক্সারসাইজ না করেন, আপনার বডি, আপনার মাইন্ডসেট কাজ করা বন্ধ করে দিবে। মানে আপনার মাথায় ক্রিয়েটিভ কোনো চিন্তা ভাবনা আসবে না, আপনি কোনো কিছু ইজিলি ক্যাচ করতে পারবেন না। এই জন্য এক্সারসাইজটা খুবই ইম্পর্টেন্ট। যারা এখন করতেছি না, তারা দয়া করে এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ করলে লস নাই, বরং লাভ আছে। তো আর ওই এক্সারসাইজ মানে যে আপনাকে জিমে যাইতে হবে এরকম না। আপনি সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলেন, লাফালাফি করলেন, এই 1-2 পিটি করলেন, এই টাইপের কয়েকটা পুশ আপ করলেন, হ্যাঁ, এই টাইপের 10-15-20 মিনিট প্রতিদিন করেন, প্রতিদিন করার চেষ্টা করবেন। ওকে, 4 নাম্বার গেল কি, এক্সারসাইজ। 5 নাম্বার, এই সব বিষয় আপনি একটা নোট ডাউন করবেন, খাতায় নোট ডাউন করতে হবে। এটাও হচ্ছে হ্যাবিটের মধ্যে। আপনি যে এতক্ষণ যে ভিজুয়ালাইজ করলেন, আপনার প্রপার প্ল্যানটা করলেন, আপনি আজকে সারাদিন কি কাজ করবেন, এই সব বিষয়ে আপনি এটা নোট ডাউন করবেন। এটা হচ্ছে 5 নাম্বার পার্ট। 6 নাম্বার পার্ট আমি ভুলে গেছি, হয়তো কিছু একটা মিস হয়েছে, বা এই লাস্ট পার্টটা ছিল আসলে এই লেখাটা, আমি হয়তো কোনো একটা বিষয় মিস করেছি বা মনে নাই, কারণ আমি তো আসলে আমি মোটিভেশনাল স্পিকার না, আর আমার হচ্ছে কোনো প্রিপারেশনও নাই এইগুলো কথা বলার। তো হইতে পারে, তো ধরে নেন এই টাইপের কিছু একটা আছে। তো এগুলো আস্তে আস্তে যদি সকালে আপনি রুটিন মাফিক করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনি সফল না হয়ে কোনো পথ নাই, আপনাকে সফল হতেই হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আমার কথা শুনছেন সবাই? জি ভাইয়া। জি শোনা ওকে, আচ্ছা, এখন আপনারা কিছু বলেন, আমি তো অনেক কথা বললাম। কি শিখলেন এই যে আমি বললাম এতক্ষণ? মোটিভ হইলাম ভাইয়া। মোটিভেট হয়ে গেছেন? ভাইয়া আমাদের অনেক এক্সপেরিয়েন্স নিতে হবে, তাহলেই কিছু করতে পারবো। একটা টার্গেট ফিক্স আপ করতে হবে। রাইট। এমন কেউ আছেন যে মানে এখনো নিজেকে দুর্বল ভাবতেছেন? আমি একটা স্টোরি শেয়ার করব, আমার লাইফের একটা বাজে বা মানে কি অনেক টাফ স্যাড একটা স্টোরি শেয়ার করব আপনাদের সাথে। হয়তো আরেকদিন বা আজকে না, আজকে অনেক অনেক স্টোরি নিয়ে কথা বলছি, ওটা শেয়ার করবো আপনাদের সাথে।
আরে প্রতিদিন লিংক দিতে হবে এদেরকে, এটা কি কথা হইলো? এটা একটু কষ্ট করে দেখেও না, গ্রুপের মধ্যে কতবার লিংক দেয়া আছে। আচ্ছা, নো প্রবলেম। আচ্ছা, আমরা যা বললাম, মানে আমি যে কথাগুলো বললাম, আমি চাইবো আপনারা সবাই এগুলো ফলো করবেন, এবং যদি ফলো করেন ইনশাল্লাহ কারো কোনো মানে ক্ষতি তো নাই, বরঞ্চ লাভই হবে। আমি দিলাম না লিঙ্কটা? ওকে ওকে ওকে। আচ্ছা, ইউটিউবের লিঙ্কটা কোথায়? মানে আমাদের যে লাইভ স্ট্রিমিংটা হচ্ছে ভাইয়া ওটা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে দেওয়া আছে না? আচ্ছা আচ্ছা, এখানে কোনটা, এটা? না, বেস্ট 2 তে হচ্ছে দেওয়া আছে। নাই তো। ভাইয়া এটা কি? এটা এটা এটা? হ্যাঁ ভাইয়া এটা। ভাইয়া আমি কমেন্টে দিয়েছি। আচ্ছা, কমেন্টে দিয়েছেন। এটা তন্ময় প্রান্ত, এটা কমেন্টে আছে, ওকে। কমেন্ট বক্সে দিয়েছি। জি ভাই ওটা। আচ্ছা ঠিক আছে, ওকে। লাইভ হচ্ছে, লাইভ হচ্ছে তো নাকি? হ্যাঁ ভাই হচ্ছে। হ্যাঁ ভাইয়া আচ্ছা, তো আমাদের মানে ক্লাসটা এখন লাইভ হচ্ছে এখন। অনিকা, অনিকা আছেন? জি ভাইয়া আছে। আচ্ছা, তো আপনি বলেন তো যে আমি যে বইয়ের নাম বললাম, এই বইয়ের নামটা কি? মিরাকেল মর্নিং। মিরাকেল মর্নিং, ওকে। তো এই বইয়েতে আমি যে 5টা বা 6টা হ্যাবিটের কথা বললাম, দুই একটা বলেন তো। ভাইয়া হচ্ছে প্রতিদিন সকালে উঠতে হবে ঘুম থেকে, মানে তারপরে হচ্ছে মোটিভেশনে বসতে হবে, তারপর হচ্ছে নিজের সাথে কথা বলতে হবে আয়নার সামনে দাঁড়ায়, তারপরে একটা হচ্ছে গোল ঠিক করতে হবে, না হলে হচ্ছে সামনের দিকে আগাতে পারবো না। এক্সারসাইজ করবেন না? জি ভাই, এক্সারসাইজও করতে হবে। আচ্ছা, তাহলে আনিকা বুঝতে পারছে পুরোপুরি। আচ্ছা, ভাই আমি বলবো কি 5টা? হ্যাঁ বলেন বলেন বলেন। সকালে উঠতে হবে, সাইলেন্স মোডে যেতে হবে, তারপরে মিররের সামনে নিজের সাথে কথা বলতে হবে। 3 নাম্বার ভিজুয়ালাইজেশন, মানে 1 ইয়ার 2 ইয়ার পর বা বর্তমানে আমি কি অবস্থায় আছি সেটা নিয়ে ভাবতে হবে। 4 নাম্বার এক্সারসাইজ, 5 নাম্বার নোট ডাউন করতে হবে। 6 নাম্বার বলেননি। রাইট, আপনি একদম ক্যাচ করতে পারছেন। আপনি কি এক্সারসাইজ করেন? এক্সারসাইজ করি না, কিন্তু যতটা দৌড়াই সেটা এক্সারসাইজের সমানই হয়ে যাবে। আচ্ছা, এই জন্য আপনার ব্রেন ঠিকঠাক ভাবে কাজ করতেছে। জি ভাই। সবাই এখানে আমি জানি, আমরা 23 জন আছি না এই মুহূর্তে, আমি জানি 20 জনই এক্সারসাইজ করে না। এই জন্যই ম্যাক্সিমামই আমাদের দেশে যখন মুরব্বী হয়ে যায়, মানে বয়স শেষের দিকে আসে, তখন কিন্তু হাঁটাচলা করতে পারে না। কিন্তু আপনি একটু জাপানের দিকে তাকান, জাপানের প্রায় ম্যাক্সিমাম মানুষই 80 বছর উপরে বাঁচে। এবং এটার কারণ আছে, আমি তাহলে এই কথাও আজকে বলি আপনাদেরকে। আমি একটা ব্লগ পড়েছিলাম, কেন জাপানের মানুষ সব থেকে বেশি বেঁচে থাকে। মানে জাপানের মানুষের এভারেজ বয়স কিন্তু সারা পৃথিবীর সব থেকে বেশি, তারাই সব থেকে বেশি বছর বেঁচে থাকে। তো এটার একটা অনেকগুলো কারণ আছে। তো বেশ কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে, তারা যখন যে কাজ করে সেটাতেই ফোকাস করে। যেমন তারা যখন খায়, মানে যখন খাওয়া দাওয়া করতেছে তখন শুধু খাওয়া দাওয়া করে। আর আমরা কি করি, দুনিয়ার যত কাজ আছে, ফেসবুক বলেন, ইউটিউব, তারপর সবই করি একসাথে। সবই করি, খাইও। তাহলে কি হয়, কোনোটা হয় না। আমরা যখন আজকে থেকে এটা আপনারা প্র্যাকটিস করবেন, যখন খাবেন, আমি নিজেও করি না, মাঝে মাঝে করার চেষ্টা করি, কিন্তু আসলে কাজের কারণে হয় না। তবুও চেষ্টা করবেন। যদি ফালতু কাজ থাকে, যেমন ফেসবুকে চ্যাট করা, আসলে আমি ফেসবুকে চ্যাট করি সেটাও বিজনেস পারপাস।
আসলে কি করবো এখন সবই ভাইয়া কালকে আমি অ্যাসাইনমেন্ট করতেছিলাম, খাচ্ছিলাম রাতে আর অ্যাসাইনমেন্ট করতেছিলাম। আচ্ছা, এই জন্য যখন খাবেন তখন খাবেনই শুধু, তখন আর কাজ করবেন না। আর জাপানের যারা আছে তাদের একটা ইজি লাইফ টাইম রুটিন আছে, মানে আপনি সকালে উঠে কি করবেন, প্রতিদিন কোন টাইমে খাবেন, এবং তাদের খাবারের লিস্টও খুব মানে ভেজিটেবলাইজ বেশি। এই জন্য এইসব আরো বেশ কিছু কারণ আছে, এই কারণে তারা হচ্ছে সব থেকে বেশি বেঁচে থাকে আর এনার্জেটিক থাকে সবসময়। আমরা কি করি, এই রূপ সেই রূপ, হ্যাঁ, বার্ধক্যজনিত কারণে সবাই এরকম বাঁকা হয়ে যায়, মানে লাঠি নিয়ে চলাচল করতে হয়। এটার জন্য একটা অন্যতম একটা কারণ হচ্ছে আমরা এক্সারসাইজ করি না। আরেকটা হচ্ছে আমাদের তো ভেজালে ভরা, যে খাবারই খান সেটাই ভেজাল। আমি জানি রংপুরে কোনো ভেজাল টেজাল নাই, নাকি আছে? নাই ভাইয়া, রংপুরে কোনো ভেজাল নাই। হ্যাঁ, ভেজাল মুক্ত আপনাদের এলাকা ভাই। ফলমূল যা আছে সবকিছু একদম নির্ভেজাল, তাই না? জি ভাইয়া। ওকে, রাইট। আচ্ছা, তো এখন এই মুহূর্তে আমি একটা ব্রেক নিতে চাচ্ছি, কারণ অনেক বেশি কথা বলা হয়ে গেছে। আর হচ্ছে যারা খাওয়া দাওয়া করেননি দুপুরে তারা খাওয়া দাওয়া করে নেন, আমি আমিও নিজেও খাওয়া করে দাওয়া নিই। করিনি। আপনি তো মানে দুপুরে খাওয়া দাওয়া করেননি, আমি সকালেও করতে পারি নাই, সকালেও ক্লাসের অবস্থা। কতক্ষণের ব্রেক? এটা হচ্ছে শুরু হবে 4:25 থেকে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তো সবাই জি বলেন। আচ্ছা আচ্ছা, আপনার কতক্ষণ লাগবে বলেন, কতক্ষণ লাগবে আপনি আচ্ছা, তাহলে আপনি এখন লাইভ স্ট্রিমিংটা অফ করে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর আপনি তাহলে আপনি এটা লাইভ স্ট্রিমিংটা অফ করে আপলোড করতে থাকেন আর আপনার সেট আপ করতে থাকেন। আবার আমরা লাইভে আসবো 4:30টায়। আমি 4:25-এর দিকে আসার চেষ্টা করব, আর ক্লাস শুরু করবো 4:30টায় বা ওই টাইপের, আপনি যখন সেট আপ হয়ে যাবে। আমার কোশ্চেন ছিল। কি বলেন রাহুল? ওকে ওকে, আলামিন আপনি বের হন আর আপনি লাইভটা অফ করে দেন।